রাজসভায় আজ জরুরি ভিত্তিতে প্রাসাদের প্রত্যেককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন রাজা, যা তবে এর নির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি। ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন রানী অপ্সরা থেকে শুরু করে রাজকুমারী লিয়ানা, মন্ত্রী ওয়ালিদ, রক্ষী প্রধানসহ সকল রাজ কর্মচারী, এমনকি বাদ যায়নি অতিথি রণবীরও। সকলেই বেশ চিন্তিত। রাজসভায় বেড়ে চলেছে চাপা গুঞ্জন। কি কারণে রাজার এমন জরুরি তলব তা সকলেরই অজানা। তখনই প্রহরী উচ্চস্বরে রাজার আগমনের ঘোষণা দেয়। নিমেষেই থেমে যায় সকল গুঞ্জন। রাজা জাদ নিজের সিংহাসন গ্রহণ করে উপস্থিত সকলকে একনজর দেখে নেয়। অতঃপর বলতে শুরু করে, রাজ্যে নেকড়ে প্রবেশ করেছে তা কারোরই অজানা নয়। নেকড়ে রাজা আসিফ নিশ্চয়ই কোনো ভালো ব্যক্তি নয়, তাই নিঃসন্দেহে এটা আমাদের রাজ্যের জন্য হুমকি স্বরূপ। তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, কারণ নেকড়েরা ছলনা করতে পারদর্শী। রাজসভায় সকলে মাথা নেড়ে সম্মতি জানায়, তবে সেখানে উপস্থিত কেউ একজন প্রচণ্ড ক্ষুব্ধ রাজার প্রতি। নিজের আক্রোশ মেটাতে খামচে ধরে নিজের আসন। আলোচনা শেষে সকলে একে একে রাজসভা ত্যাগ করে। হঠাৎ লিয়ানার নজর কাড়ে একটি আসন, যেখানে নখ দেবে গিয়ে খামচির চিহ্ন ফুটে উঠেছে, তবে এই চিহ্ন কোনো ভ্যাম্পায়ারের নখের চিহ্ন নয়। বাঁকা হেসে প্রস্থান করে সে। অনুভব মুখ ফুলিয়ে বসে আছে। মাতার কাছে আশেপাশের রাজ্য সম্পর্কে অনেকবার জানতে চেয়েও কোনো লাভ হয়নি। সে কোনো কিছু তো বলেই নি, উল্টে জাদু দ্বারা বন্ধ করে দিয়েছে পুস্তিকা সংগ্রহশালার দ্বার। সমস্ত রাস্তা বন্ধ হওয়ায় মুখ ফুলিয়ে বসে আছে সে। মায়ের সাথে আর কথাই বলবে না। কেন বলবে? এতগুলো বছরে তাকে কিছু জানতে দেয়নি, এমনকি এখন সে নিজে জানতে চাচ্ছে, তবুও তার মাতা মুখ বন্ধ করে বসে আছে। ইলি চিন্তিত হয়ে ভাবছে কিভাবে তার অনুভব আশেপাশের রাজ্য সম্পর্কে জানতে পেরেছে। কেউ কি তবে জঙ্গলে আসে? যদি আসে তাহলেও অনুভবকে জীবিত ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? হঠাৎ সম্মুখে নজর যেতেই ছেলেকে মুখ ফুলাতে দেখে মুচকি হাসে সে। বার কয়েক ডেকেও অনুভবের সাড়া না পেয়ে হতাশ হয় সে। ছেলেটা বড্ড জিদ্দি হয়েছে। মায়ের মুখ থেকে কিভাবে কথা বের করা যায় তা সে ভালোই রপ্ত করেছে। অবশেষে ছেলের জিদের আছে হার মানতে হয় তাকে। বাধ্য হয়ে বলতে শুরু করে ভ্যাম্পায়ার রাজ্য ও নেকড়ে রাজ্য সম্পর্কে। তাদের শক্তি, হিংস্রতা, তাদের শত্রুতা, রাজকুমারীর অদ্ভুত শক্তি, সবকিছুই উল্লেখ করে সে। সব বলা শেষে দ্রুত প্রস্থান করে সে, জানে ছেলে এখন আরও শখানেক প্রশ্ন করবে। সবকিছু জেনে অবাক হয় অনুভব। ভ্যাম্পায়ারদের জীবন এতটা জটিল হবে তা সে ভাবেনি। চিন্তা হয় তার প্রিয়তমার জন্য কেন তাকেই এই শক্তি দেওয়া হলো। এই শক্তির জন্যই তো নেকড়েরা তাকে হত্যা করার চেষ্টা করছে। ভাবতেই হৃদস্পন্দন বেড়ে যায় কয়েক গুণ। এত বিপদ তার স্বর্গীয় পরীর জীবনে, অথচ সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। ধিক্কার জানাই নিজেকে, ব্যথিত স্বরে বলে, শুনছ প্রিয়তমা, ভালো প্রেমিক হতে পারিনি আমি, পারিনি তোমার মতো করে তোমাকে ভালোবাসতে। সন্ধ্যা গড়িয়ে নেমেছে, আধার সূচনা হয়েছে আরও একটি অন্ধকার ভরা রাত্রের। ভ্যাম্পায়ার রাজ্যের রাজপ্রাসাদের কোনো এক কক্ষে কেউ একজন ক্ষুধার্ত অবস্থায় ছটফট করছে। অন্যান্যদের মতো রক্ত তার খাবার নয়। এই প্রাসাদের সকলে পশুপাখির রক্ত খেয়ে ক্ষুধা নিবারণ করলেও তার খাবার যে মাংস।
কিন্তু কোথায় পাবে সে মাংস? তার জন্য তাকে শিকারে যেতে হবে জঙ্গলে। তবে এখন বেরোলে সে ধরা পড়ে যাবে, তাই নিজ কক্ষে ছটফট করতে করতে অপেক্ষা করে রাত্রের মধ্যম প্রহরের জন্য। লিয়ানা সুকৌশলে সকল প্রহরীর নজর এড়িয়ে উঠে এসেছে প্রাসাদের ছাদে, নজর রেখে চলেছে প্রধান দ্বারে। তার ধারণা সঠিক হলে এই প্রাসাদেই বাস করছে সেই নেকড়ে মানব। ক্ষুধার তাড়নায় তাকে যে বেরোতেই হবে শিকারের উদ্দেশ্যে। তবে অনেক সময় পার হওয়ার পরেও প্রাসাদ থেকে কাউকে বেরোতে না দেখে বিরক্ত হয় সে। তখনই দেখতে পায় কেউ প্রাচীর টপকে প্রাসাদের বাহিরে যাচ্ছে। দ্রুত নিজের ডানা মেলবে এমন সময় পেছনে থেকে ডেকে ওঠে তার মাতা। রানী অপ্সরা এগিয়ে আসে, নিজ কন্যাকে এভাবে ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখে শুধায়, তুমি এই সময়ে এখানে কি করছো? তোমাকে তো তোমার পিতা যখন তখন কক্ষ থেকে বেরোতে নিষেধ করেছে। ঘাবড়ে যায় লিয়ানা, কি উত্তর দেবে মাতাকে? রানী অপ্সরা পুনরায় শুধাই কন্যার নীরবতার কারণ। লিয়ানা দূরের একটি পাখি দেখিয়ে বলে, টাটকা রক্তের সন্ধানে এসেছিলাম, তুমি তো জানোই রাতে আমার রক্তের নেশা লাগে। কন্যার জবাবে সন্তুষ্ট হয়ে তাকে নিচে নামতে বলে নেমে যান রানী অপ্সরা। মাতা যেতেই স্বস্তির শ্বাস ছাড়ে লিয়ানা। দ্রুত নিজের ডানা মেলে উড়ে যায় জঙ্গলের দিকে। অনুভব ব্যথিত হৃদয় নিয়ে অপেক্ষা করছে প্রিয়তমার আগমনের। নিজের প্রতি তার রাগ ক্রমেই বেড়ে চলেছে। রাগে, অনুশোচনায় সে খেয়ালও করেনি কখন সে প্রবেশ দ্বারের বাহিরে এসে দাঁড়িয়েছে। ভুলে গেছে তার মাতার দেওয়া নির্দেশ, প্রিয়তমার দেওয়া সতর্ক বার্তা। তার থেকে কিয়ৎ দূরে কেউ একদৃষ্টিতে দেখছে নিজের শিকারকে। জিভ দিয়ে লালা ঝরছে মনুষ্য শিকারের লোভে। প্রস্তুতি নিচ্ছে ঝাঁপিয়ে পড়ার। হঠাৎ অনুভব নিজের পেছনে কিছুর অস্তিত্ব টের পেয়ে পেছনে ফিরতেই সম্মুখে দাঁড়ানো কুচকুচে কালো নেকড়েটিকে দেখে আতঙ্কিত হয়ে ছিটকে পড়ে মাটিতে। নেকড়েটা ঝাঁপিয়ে পড়ে তার শরীরে, নিজের বিশালাকা নখ দ্বারা আঁচড় কাটে তার মুখে, গলায়। মাথাটা এগিয়ে নিয়ে ঘ্রাণ নেয় শিকারের। প্রাণঘাতী থাবা বসাতে লোমশ শক্ত হাত তুলে ধরতেই মৃত্যুভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলে অনুভব। বিড়বিড়িয়ে বলে, শেষবারের মতো কি তোমায় দেখতে পাবো না আমার জননী? দেখতে কি পাবো না আমার প্রিয়তমার মুখশ্রী? হয়তো এখানেই ছিল আমার ছোট্ট জীবনের সমাপ্তি। তুমি কি পুত্র শোক কাটিয়ে উঠতে পারবে মা? পারবে কি আমার প্রিয়তমা নতুন করে শুরু করতে? তখনই উপলব্ধি করতে পারল নেকড়েটা তার উপর থেকে সরে গেছে। শিকার করার বদলে মাটিতে আছড়ে পড়ে গোঙাচ্ছে ওটা। আশ্চর্য হয়ে চোখ মেলে তাকাতেই দেখতে পায় প্রিয়তমার সেই ভয়ঙ্করী হৃদয়স্পর্শী রূপ। ভাম্পায়ার রূপে তাকে যেন অতিরিক্ত লাস্যময়ী লাগছে। তার ধ্যানভঙ্গ হয় নেকড়েটার গগন কাঁপানো চিৎকারে। দেখতে পায় নেকড়েটার লোমশ হাত দিয়ে রক্তের স্রোত বেয়ে চলেছে। লিয়ানা আবারও নেকড়েটাকে আঘাত করতে এগিয়ে যায়। নেকড়েটা নিজের তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা মুহূর্তেই বুঝে নেয় এই শক্তিশালী ভাম্পায়ারের দুর্বলতা। চতুরতার সাথে মাটি থেকে পাথর তুলে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারে অনুভবের উদ্দেশ্যে। পাথরটা এসে হাতের উপর পড়তেই কেটে যায় অনেকখানি, অনুভব ব্যথায় আহ করে হাত ধরে বসে পড়ে।
ততক্ষণাৎ পেছনে ফেরে লিয়ানা, অনুভবের দিকে এগিয়ে যেতে নিয়ে কিছু মনে পড়তেই আবার ঘুরে দাঁড়িয়ে দেখতে পায় নেকড়েটা সেখানে নেই। রাগে গর্জন করে ওঠে লিয়ানা। আবারও পালিয়েছে সেই ধূর্ত নেকড়ে, তবে আজ তুই সীমা অতিক্রম করে ফেলেছিস, তোর ক্ষতই তোকে চিহ্নিত করাবে। অনুভবকে কাতরাতে দেখে দ্রুত স্বাভাবিক রূপে এসে ছুটে গিয়ে অনুভবকে টেনে উঠিয়ে বসায়। হাত বুলিয়ে দেয় তার সমস্ত মুখে, গলায় ও হাতে। নিমেষেই বিলীন হয়ে যায় সমস্ত ক্ষত। হঠাৎ ব্যথা কমে যাওয়ায় অনুভব লক্ষ্য করে প্রিয়তমার স্পর্শে আতশবাজির ধোঁয়ার মতোই তার ক্ষতগুলো মিলিয়ে গেছে। তার আশ্চর্য হয়ে যাওয়া মুখ দেখে কিছু বলতে নিলে অনুভব তার পূর্বেই বলে ওঠে, আমি জানি তোমাদের হিলিং পাওয়ার সম্পর্কে। কিভাবে জানো? আমি তো এ ব্যাপারে তোমাকে কিছু বলিনি। আমার মাতা জানিয়েছেন তোমাদের সকল তথ্য। লিয়ানা তাজ্জব বনে যায়, তোমার মাতা এত কিছু কিভাবে জানে? আমার মাতা অনেক বড় জাদুকরী এবং বুদ্ধিমতী। তাহলে তো দেখতে হয় আমার ভবিষ্যৎ মাতাকে। তার কথার উত্তরে অনুভব কিছু বলবে তার পূর্বেই একটি অদ্ভুত জাল এসে পড়ে লিয়ানার শরীরে, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয় তাকে। ধরণী যেন রঙ্গমঞ্চ, তার এক এক সময় এক এক রূপে তাল মেলায় প্রকৃতি। নিশ্চুপ থমথমে পরিবেশ জানান দিচ্ছে প্রকৃতির আজ বেজায় অভিমান। ধরিত্রী জুড়ে এই অসীম নিস্তব্ধতার মাঝেও কেউ গগন কাঁপিয়ে গর্জন করে চলেছে যন্ত্রণায়, তারই সম্মুখে প্রিয়তমার ব্যথায় দিশেহারা হয়ে ছটফট করছে গভীর প্রণয় আসক্ত এক পুরুষ। বিশাল অরণ্য ছেয়ে গেছে তাদের আত্মচিৎকারে। লিয়ানার শরীরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মায়াবী জাল, মরণ যন্ত্রণা দিচ্ছে তার প্রতিটি শিরায়। যতই ছাড়ানোর চেষ্টা করা হয় ততই গেঁথে যায় তার শরীরে। এই জাল যেন আজ ভাম্পায়ার নিধন না করে ছাড়বে না। সম্মুখে ছটফট করছে অনুভব, হাজারবার চেষ্টা করেও সে মায়াবী জাল ছাড়াতে ব্যর্থ, হাত ছোঁয়াতেই ছিটকে পড়ে সে। প্রিয়তমার প্রতিটি যন্ত্রণাময় চিৎকারে সে তীরবিদ্ধ হরিণের মতো ছটফট করতে থাকে। এক পর্যায়ে চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে লিয়ানা। অনুভব আবারও উন্মাদের ন্যায় ছুটে গিয়ে প্রিয়তমাকে স্পর্শ করতে চাইলে পুনরায় তাকে ছিটকে ফেলে সেই মায়াবী জাল। বারংবার ব্যর্থ অনুভব অজস্র কান্নায় ভেঙে পড়ে। আচমকা কারোর উপস্থিতি টের পেয়ে নেত্র তুলে তাকিয়ে হতবাক হওয়ার সীমা থাকে না তার। এ যে স্বয়ং তার জননী, আর বুঝতে বাকি থাকে না এই মায়াবী জালের সৃষ্টিকারী তারই প্রিয় মাতা। মায়ের সামনে হাঁটু ভেঙে বসে তার হাত দুটো আকড়ে জানতে চায়, এত পাষাণ তুমি কিভাবে হলে মা? ইলি কঠোর স্বরে বলে, তুমি অবুঝ অনুভব, জানো না এই ভাম্পায়াররা কতটা ভয়ঙ্কর হতে পারে। ছলনা করে মানুষের রক্ত শুষে নেওয়ায় এদের ধর্ম। উন্মাদের ন্যায় চিৎকার করে ওঠে অনুভব। মাতার কথার প্রতিবাদ করে বলে, ভাম্পায়ার রাজ্যে মানুষের রক্ত পান করা নিষিদ্ধ, এ ব্যাপারে জ্ঞাত তুমি তবুও কেন মূর্খের প্রলাপ বকছ? কোনো অপরাধের শাস্তি দিচ্ছ তাকে। তোমার পুত্রকে প্রণয় আবদ্ধ করাই যদি তার অপরাধ হয় তবে সেই অপরাধের প্রধান আসামি তোমার পুত্র নিজে। নিক্ষেপ করো ওই জাল আমার শরীরে। ছেলের কথার প্রত্যুত্তরে কিছুই বলার থাকে না ইলির, কারণ অনুভবের বলা একটি বাক্য মিথ্যা নয়। নিজ পুত্রের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বিনা অপরাধে সে প্রহার করেছে ভাম্পায়ার কন্যাকে।
তবে এই হিংস্র কন্যা তার অনুভবের জন্য সঠিক নয়। মাতাকে নিশ্চুপ থাকতে দেখে সে ব্যাকুল স্বরে বলে, এত নিষ্ঠুর তুমি হয় না, ওর ভীষণ কষ্ট হচ্ছে মা, মুক্ত করো ওকে। ছেলের আকুলতা দেখে বিস্মিত হয় ইলি। একজন হিংস্র ভাম্পায়ার কন্যা কিভাবে তার পুত্রের হৃদয়ে এমন নিবিড় প্রণয় সৃষ্টি করতে পারে। পুনরায় শুনতে পায় ছেলের আকুলতা ভরা কণ্ঠ, তুলে নাও তোমার মায়াবী জাল, ওই কন্যার কিছু হলে আমি মরে যাব মা। তোমার অনুভবের প্রাণভোমরা যে ওই ভাম্পায়ার কন্যা। ছেলের এহেন কথায় আঁতকে ওঠে ইলি, দ্রুততার সহিত তুলে নেয় মায়াবী জাল। জাদু দ্বারা বিলীন করে দেয় মায়াবী জাল দ্বারা সৃষ্টি হওয়া সমস্ত জখম। অনুভব দ্রুত উঠে গিয়ে লিয়ানার পাশে হাঁটু ভেঙে বসে তাকে আগলে নেয় দুহাতে। কোলের উপর শুয়ে আলতোভাবে দুগালে চাপড় দিয়ে ব্যস্ত কণ্ঠে ডাকে, ওঠো প্রিয়তমা, আর কেউ কষ্ট দেবে না তোমাকে, চোখ মেলে দেখো একটিবার। ধীরে ধীরে চোখ খোলে লিয়ানা, ঝাপসা চোখে নিজের মুখের ওপরে দেখতে পায় প্রিয় পুরুষের মুখশ্রী। দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে তার বাহু, মুখ গুজে দেয় অনুভবের বক্ষদেশে। সকল যন্ত্রণা ভুলে যায় প্রিয় পুরুষের সান্নিধ্যে। ঈষৎ দূরে দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড লক্ষ্য করছে ইলি, কাশি দিয়ে জানান দেয় নিজের উপস্থিতি। পাশে দাঁড়িয়ে থাকা রমণীটিকে এতক্ষণে দেখতে পায়নি লিয়ানা। হঠাৎ তার উপস্থিতি টের পেয়ে দ্রুত সরে আসতে চাইলে তাকে আরও নিজের সাথে আঁকড়ে নেয় অনুভব। ধমক দিয়ে বলে, এত কিলবিল করছো কেন? এই সুন্দরী দেবী আমার মাতা। আহাম্মকের মতো চেয়ে থাকে লিয়ানা নিজের মাতার সম্মুখে আমাকে এভাবে আঁকড়ে ধরে রেখে আবার বলছে কিলবিল করছো কেন? কতটা অসভ্য নির্লজ্জ এই পুরুষ। তার কটমটে চাহনি দেখে অনুভব ভ্রু কুঁচকে শুধায়, আমাকে গালি দিচ্ছ নাকি মনে মনে? অবিচার করেছে বিধি। তুমি আমার মনের সব কথা শুনতে পাও অথচ আমি তোমার মনের কথা শুনতে পাই না। লিয়ানা আর সহ্য করতে না পেরে উচ্চস্বরে বলে, ছাড়ো আমাকে। দুজনের আজব কর্মকাণ্ডে ইলির কপাল চাপড়াতে মন চাইলেও নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে অনুভবকে বলে, ওকে ভবনের ভেতরে নিয়ে আসো। বলতে দেরি কিন্তু অনুভবের লিয়ানাকে কোলে তুলতে দেরি হয় না। লিয়ানার মনে হয় এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না। সে কোল থেকে নামার চেষ্টা করতেই চোখ রাঙায় অনুভব। হঠাৎ প্রবেশদ্বারের সামনে এসে থমকে দাঁড়ায় সে, মনে পড়ে সুরক্ষা রেখার কথা। তার জননী মাথা নেড়ে আশ্বস্ত করলে প্রবেশদ্বারে পা রাখে সে। কিছুক্ষণ পেরিয়ে গেলেও কিছু হয় না দেখে স্বস্তির শ্বাস ছেড়ে ভবনের ভেতরে প্রবেশ করে। নিজের কক্ষে গিয়ে তাকে বিছানায় নামিয়ে দিলেও লিয়ানা লজ্জায় দুহাতে নেত্রপল্লব ঢেকে রাখে। ইলি এগিয়ে এসে বিছানার এক কোণায় বসে অনুভবের উদ্দেশ্যে বলে, তুমি কক্ষের বাহিরে গিয়ে অপেক্ষা করো, আমার কথা আছে রাজকন্যার সাথে। মুখ চুপসে যায় অনুভবের, কি এমন কথা যে আমার সামনে বলা যায় না? তুমি আবার ওকে বকা দেওয়ার ফন্দি আঁটো নিত। ইলি অনুভবের দিকে তেড়ে গিয়ে কিঞ্চিত উচ্চস্বরে বলে, গেলি হতচ্ছাড়া। অমনি অনুভব দ্রুত বেগে বেরিয়ে পড়ে, কক্ষের বাহিরে গিয়ে তাদের কথোপকথন শুনতে না পেয়ে হাঁসফাঁস করতে থাকে। লিয়ানা মাথা নিচু করে বসে আছে। অনুভবের মাতা কি কথা বলবে তা ভেবে কিছুটা ভয় ভয় করছে।
ইলি গম্ভীর মুখে শুধাই, তুমি কি ভালোবাসো আমার পুত্রকে? ভুলে যেও না তুমি একজন শক্তিশালী ভাম্পায়ার আর অনুভব সাধারণ এক মানব। লিয়ানা কিছুটা নড়েচড়ে বসে, অতঃপর মাথা তুলে বলে, সে মানব জাতি বলে তাকে ভালোবাসাতে বিন্দুমাত্র দ্বিধা নেই আমার। আমার শুধু অনুভব লাগবে, তার জন্য সমস্ত বাধা অতিক্রম করতে প্রস্তুত আমি। ইলি এই জবাবে সন্তুষ্ট হলেও আবারও গম্ভীর স্বরে বলে, মানব প্রেমে পাগল হইও না কন্যা, এই প্রণয় তোমাকে মায়াবী জালের চেয়েও অধিক যন্ত্রণা দেবে। লিয়ানা মুস্কি হেসে জবাব দেয়, তাই যদি হয় তবে আমি লক্ষবার স্বেচ্ছায় বরণ করে নিব সেই যন্ত্রণা। এমন ঠাস ঠাস জবাবে টাস্কি খেয়ে যায় ইলি। এই কন্যা তো প্রণয় উন্মাদ একেবারে। মুস্কি হেসে তার মাথায় হাত বুলিয়ে বলে, এমন কাউকেই তো চাইছিলাম আমার পুত্রের জন্য, যে তাকে আগলে রাখবে আমার মতো করে। তোমার ভেতরে অনুভবের জন্য সেই উন্মাদনা দেখেছি আমি। আনন্দে লাফিয়ে ওঠে লিয়ানা, উত্তেজনায় ঝাপটে ধরে তাকে। তখনই হুড়মুড় করে কক্ষে প্রবেশ করে অনুভব। তার মাতা এবং প্রিয়তমাকে একসাথে জড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে চোখ বড় বড় করে চেয়ে থাকে তাদের দিকে। ভাবে, এ কেমন জাদু করেছে তার প্রিয়তমা। আকস্মাৎ বেজে ওঠে শেষ প্রহরের ঘণ্টা। যাওয়ার সময় হয়ে যায় লিয়ানার। মাতাকে বিদায় জানিয়ে বেরিয়ে যেতে নিয়ে আবার থমকে দাঁড়িয়ে পড়ে। ইলি তার জোরটা বুঝতে পেরে মুস্কি হেসে বলে, তোমার জন্য এই সুরক্ষা দ্বার উন্মুক্ত কন্যা, নিশ্চিন্তে পা রাখতে পারো প্রবেশদ্বারে। স্বস্তি পায় লিয়ানা, হাসিমুখে বেরিয়ে যায় সে। ভবন থেকে বেরোবে এমন সময় পেছনে থেকে কেউ তাকে টেনে নিয়ে নিজের বক্ষের সাথে আগলে ধরে। আকস্মিক ঘটনায় চমকে তাকায় লিয়ানা, অতঃপর প্রিয় পুরুষের শরীরের ঘ্রাণ পেয়ে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে নেয় তাকে। নেকড়ে রাজা আসিফ হন্তদন্ত হয়ে নিজের কক্ষে প্রবেশ করে। তার জন্য সেখানে অপেক্ষা করছে আহত রঙ্গন, সঙ্গে রয়েছে এক মুখোশধারী ভাম্পায়ার, যে কিনা আহত রঙ্গনকে ভাম্পায়ার প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে নিয়ে এসেছে এই নেকড়ে রাজ্যে। আসিফ নিজের পুত্রের এহেন দশা দেখে রাগে বিকট স্বরে গর্জন করে ওঠে, প্রাসাদ কাঁপিয়ে। প্রাসাদের সকল নেকড়ে কর্মচারীর শরীরে কাঁপন ধরেছে সেই গর্জনে। রঙ্গন ব্যথায় কাতরাতে কাতরাতে পিতাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই শোচনীয় যে কিছু বলার শক্তি তার অবশিষ্ট নেই। আসিফ দ্রুত এক প্রহরীকে বলে, নেকড়ে বৈদ্যকে ডেকে পাঠাও। মুহূর্তেই হাজির হয় নেকড়ে বৈদ্য। সে হরেক রকম ঔষধিপথ্য ব্যবহার করেও ক্ষত বিলীন করতে ব্যর্থ হয়। বৈদ্যকে হতাশ হতে দেখে রাগে তার গলা চেপে শূন্যে ছুঁড়ে ফেলে আসিফ। চিৎকার করে বলে, কোনো কাজের নস তোরা, নিকর্মা, জঞ্জাল কোথাকার। বৈদ্য কোনোভাবে উঠে বসে কাশতে কাশতে বলে, উপায় আছে মহারাজ, এই ক্ষত কোনো শক্তিশালী ভাম্পায়ার দ্বারা সৃষ্টি হয়েছে, যার কোনো ঔষধিপথ্য নেই। এই ক্ষত একমাত্র বিলীন হবে ভাম্পায়ারদের হিলিং পাওয়ার দ্বারা। তার কথাতে শয়তানি হাসি হাসে মুখোশধারী ভাম্পায়ার, এগিয়ে এসে নিজের হাত ছোঁয়ায় রঙ্গনের শরীরে। কিছুক্ষণ পূর্বেও যে রাজ্য ছিল আনন্দ আর হৈহুল্লারে পরিপূর্ণ, মুহূর্তেই তা রূপ নিয়েছে যুদ্ধক্ষেত্রে। শান্ত, নীরব পরিবেশকে অশান্ত করে আরম্ভ হয়েছে তর্জন গর্জন।
কিছুক্ষণ পূর্বে প্রাসাদে ফিরে আসে লিয়ানা, তবে লুকিয়ে নয় বরং হিংস্র রূপে হাজির হয় প্রধান দ্বারে। প্রহরীরা দ্রুত উন্মুক্ত করে দেয় দ্বার। প্রাসাদে প্রবেশ করতেই রণবীরকে দেখতে পায় সুস্থ শরীরে। অবাক হওয়ার বদলে রাগান্বিত হয়ে প্রহার করে বসে তাকে। তীক্ষ্ণ দাঁত দুটি দিয়ে শুষে নিতে চায় রণবীরের রক্ত। দ্রুত এগিয়ে এসে বাধা দেয় রানী অপ্সরা। রাগী স্বরে বলে, পাগল হয়ে গেছ তুমি? এ কেমন আচরণ অতিথির সাথে? কেন মারছ রণবীরকে? লিয়ানা উচ্চস্বরে চিৎকার করে বলে ওঠে, কিসের অতিথি? কোনো নেকড়ে কখনো ভাম্পায়ার রাজ্যের অতিথি হতে পারে না। এ সেই নেকড়ে যাকে খুঁজতে পুরো ভাম্পায়ার রাজ্য উতলা হয়ে উঠেছে। চমকে গিয়ে রানী অপ্সরা দুপা পিছিয়ে আসে। হতবাক হয়ে চেয়ে থাকে সকল ভাম্পায়ার। সকলের অবাক চাহনি দেখে বাঁকা হেসে উঠে বসে রণবীর। রাজা জাদ মাথায় হাত দিয়ে বসে পড়ে, আমি কিনা এতদিন নিজের ঘরেই শত্রু পুষে রেখেছিলাম। রণবীর অট্টহাসিতে ফেটে পড়ে বলে, যখন জেনেই গেছ তখন আর লুকোচুরি করে কি হবে? হ্যাঁ, আমি সেই নেকড়ে যাকে তোরা এতদিন হন্যে হয়ে খুঁজে চলেছিস। নেকড়ে রাজা আসিফের একমাত্র পুত্র রাজকুমার রঙ্গন। চকিতে তাকায় রাজা জাদ। আসিফের যে একটা পুত্র ছিল তা সকলেরই জানা, তবে সে যে নিজের পুত্রকে শত্রুর রাজ্যে পাঠিয়ে দেবে তা ভাবনার বাহিরে। রঙ্গন পুনরায় বলে, এসেছিলাম তোমার কন্যাকে ভালোবাসায় ফাঁসিয়ে হত্যা করতে, কিন্তু আমার জানা ছিল না সে এক মানবের প্রেমে মশগুল। একের পর এক অবাক করা তথ্য সামনে আসাতে সকলে যেন হতবাক হতেও ভুলে যায়। রাগান্বিত লিয়ানা আবার এগিয়ে এসে প্রহার করে তাকে, ছুঁড়ে ফেলে দেয়ালে। রাগান্বিত স্বরে বলে, ধোঁকাবাজ, ধূর্ত নেকড়ে, তোর কুচক্রী পিতা বড্ড ভুল করে ফেলেছে তোকে এখানে পাঠিয়ে। এসেছিস স্বেচ্ছায়, তবে প্রাণ নিয়ে আর ফিরতে পারবি না। উঠে বসে রণবীর বিদ্রূপ করে বলে, দেরি হয়ে গেছে রাজকন্যা, অনেক বেশি দেরি করে ফেলেছ তুমি। এতক্ষণে হয়তো আমার পিতা চলে এসেছে নিজের নেকড়ে সৈন্য নিয়ে। আর অবাক হওয়ার কোনো অবকাশ নেই। সকল ভাম্পায়ার চেয়ে আছে রাজার দিকে, অপেক্ষা করছে রাজার নির্দেশের। রাজা জাদ ভাম্পায়ারদের উদ্দেশ্যে কঠোর স্বরে বলে, অতি দ্রুত বেরিয়ে পড়ো তোমরা, ঘিরে নাও পুরো রাজ্য। একটা নেকড়েও যেন বাঁচতে না পারে। আদেশ পেয়ে দ্রুত বেরিয়ে পড়ে তারা, ঘিরে নেয় রাজ্যের চারদিক। ঠিক তখনই আসিফ নিজের সৈন্যদল নিয়ে হামলে পড়ে প্রধান দ্বারে। বেজে ওঠে যুদ্ধের ঘণ্টা। ভাম্পায়ার সৈন্যরা তাদের আটকানোর জন্য প্রাণপণে লড়াই করে চলেছে। এখন তাদের প্রয়োজন শুধু নির্দিষ্ট সেই অস্ত্র। অনুভব জঙ্গলে শিকারে ব্যস্ত, খরগোশটা বারবার তার নজর এড়িয়ে পালিয়ে যাচ্ছে। চতুরতার সাথে তার নাগালের বাইরে চলে যাচ্ছে। অনুভব শিকারের পেছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে ওঠে। বিরক্ত হয়ে বলে, বজ্জাত খরগোশ, আজ তুই কি খেয়ে এসেছিস রে? এত যে দৌড়াচ্ছিস। দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে যায় খরগোশটি। অনুভব তার দিকে এগিয়ে যাবে তখনই ঝোপের মধ্য থেকে দৌড়ে বেরিয়ে আসে তিনটা ছোট্ট ছোট্ট খরগোশ ছানা। বড় খরগোশটির কাছে এগিয়ে এসে আদুরে শব্দ করে। মিশে যায় মায়ের শরীরের সাথে। বড্ড মায়া হয় অনুভবের, তীরধনুক কাঁধে ঝুলিয়ে বলে,
যাহ, ছেড়ে দিলাম, বেঁচে গেলি আজ তোরা। তোদেরকে মায়ের আদর থেকে বঞ্চিত করব না। খরগোশটা কি বুঝল কে জানে, এক ধ্যানে চেয়ে থাকে তার দিকে। মুচকি হেসে পেছনে ফিরতেই কাউকে তার দিকে হাসি মুখে এগিয়ে আসতে দেখে অবাক হয়ে ভাবে, এই জঙ্গলে তো কেউ আসে না, তাহলে এই লোক কোত্থেকে আসলো? আবার আমাকে দেখে দাঁত বের করছে। ব্যাটার মতলবটা কি? লোকটা সরাসরি তার সামনে এসে বলে, আমি ভাম্পায়ার রাজ্য থেকে এসেছি। চোখ বড় বড় করে তাকায় অনুভব। বলে, আপনিও কি ভাম্পায়ার? লোকটা হাসি মুখেই বলে, আমাদের রাজ্যের সকলেই ভাম্পায়ার। ভ্রু কুঁচকে ফেলে অনুভব, এ আবার আমার রক্ত শুষে নিতে এসেছে নাকি? হাসি দেখি সরছেই না মুখ থেকে। বাহ, শিকার দেখে পছন্দ হয়ে গেছে মনে হচ্ছে, তাই তো এত আনন্দ। বজ্জাত ভাম্পায়ার। ভাম্পায়ারটা তার মনের কথা শুনতে পেয়ে টাসকে খেয়ে যায়। মানবজাতি কত ভয়ঙ্কর! ভাম্পায়ারের সামনে দাঁড়িয়ে কেউ এসব ভাবতে পারে? আমাকে পাত্তাই দিচ্ছে না এই ছেলে। এমন লাগছে যেন তার সামনে কোনো বিলাই দাঁড়িয়ে আছে। লোকটার টাস্কি খাওয়া চাহনি দেখে অনুভবের মনে পড়ে যায়, এরা মনের কথা শুনতে পারে। তাই কথা কাটাতে দ্রুত, শুধাই, আপনার এখানে আসার কারণটা কি জানতে পারি? আমার জানা মতে ভাম্পায়ার রাজ্যে মানুষের রক্ত পান করা নিষিদ্ধ। লোকটা হঠাৎ গম্ভীর হয়ে যায়। জানায়, আমাকে রাজকুমারী লিয়ানা পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। অনুভব সন্দেহপ্রবণ দৃষ্টি নিক্ষেপ করে, বলে, কিন্তু কেন? আমাকে নিতে হলে সে নিজে আসতে পারত। লোকটা থতমত খেয়ে যায়। নিজেকে সামলে বলে ওঠে, আসলে আপনার কথা জানতে পেরে রাজকুমারীকে আটকে রেখেছেন তার পিতা। বলেছেন আপনার সাথে আলাপ করে তবেই নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন তিনি। এবার যেন অনুভবের আর কিছু বলার অবকাশ থাকে না। চিন্তিত হয়ে দ্রুত লোকটার সাথে যাত্রা শুরু করে ভাম্পায়ার রাজ্যের উদ্দেশ্যে। চিন্তিত থাকার কারণে তার চোখ এড়িয়ে যায় ভাম্পায়ারটার রহস্যময় হাসি। অস্ত্রের ঝনঝন শব্দে মুখরিত পরিবেশ। ভাম্পায়ার রাজ্য পরিণত হয়েছে যুদ্ধের ময়দানে। একে অপরকে প্রহার করার একটি সুযোগও কেউ ছাড়তে নারাজ। নেকড়ে সেনারা সমানে ভাম্পায়ারদের উপর আক্রমণ করে, আহত করলেও হত্যা করতে পারছে না একটি ভাম্পায়ারকেও। তাদের হত্যা করতে প্রয়োজন রূপা দিয়ে তৈরি পূর্ণচন্দ্রের শক্তি মিশ্রিত বিশেষ ধরনের ছুরি, যা ভাম্পায়ার রাজ্যের গুপ্ত স্থানে সুরক্ষিত রয়েছে। তখনই রানী অপ্সরা চতুরতার সাথে ছুরি চালিয়ে দেয় নেকড়ে সেনাপতি রবার্টের শরীরে। গগন কাঁপিয়ে আর্তনাদ করে, নিজের প্রাণ ত্যাগ করে রবার্ট। প্রাসাদের ভেতর লিয়ানার একের পর এক প্রাণঘাতী প্রহারে মৃত্যুর সীমান্তে পৌঁছে গেছে রঙ্গন। নেকড়ে রূপে এসে আঘাত করতে চাইলেও কোনো সুবিধা করতে পারছে না সে। একসময় ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ে নিচ্ছে। অন্যদিকে রাজা জাদ অস্ত্রাগারের ভেতরে হন্যে হয়ে খুঁজে চলেছে নেকড়ে নিধন অস্ত্র। যে অস্ত্রের এক প্রহারেই একটি নেকড়েকে চিরতরে শেষ করতে সক্ষম। হাজার খুঁজেও সেই অস্ত্রের হদিস না পেয়ে চিন্তিত হয়ে পড়ে রাগান্বিত স্বরে বলে, আমার অস্ত্রাগার থেকে অস্ত্র চুরি করা কোনো নেকড়ের সাধ্যই হতে পারে না, এ কোনো ভাম্পায়ারের কাজ। বিশ্বাসঘাতকতা করেছে আমার নিজের লোক। হঠাৎ কিছু মনে পড়তেই দৌড়ে যায় প্রাসাদের পেছনে।
দ্রুত গুপ্ত কক্ষের দ্বারে গিয়ে নিজের তলোয়ার ছোঁয়াতেই শব্দ করে খুলে যায় সেই দ্বার। ভেতরে প্রবেশ করে কাঙ্ক্ষিত জিনিসটি না পেয়ে হতাশ হয়ে বসে পড়ে। চিন্তিত কণ্ঠে বলে, এই অস্ত্র একবার নেকড়েদের হাতে পড়লে শেষ হয়ে যাবে ভাম্পায়ার রাজ্য। বাঁচতে দেবে না আমার কন্যাকে, প্রাণ নেবে প্রতিটি ভাম্পায়ারের। তৎক্ষণাৎ হিংস্র স্বরে বলে, বিশ্বাসঘাতকতা করার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। হঠাৎ বাহির থেকে অতিরিক্ত শোরগোলের শব্দে দ্রুত বেরিয়ে আসে সে। মুহূর্তেই পৌঁছে যায় যুদ্ধ ময়দানে। নিজের হিংস্র রূপে এসে ছুটে যায় আসিফের দিকে। দুই রাজ্যের দুই রাজা একে অপরকে নিরলস প্রহার করে চলেছে। তাদের যুদ্ধের কলাকৌশল অত্যন্ত নিখুঁত, যা কোনো সাধারণের পক্ষে সম্ভব নয়। পার্থক্য শুধু এতটুকুই, কেউ লড়াই করছে নিজের রাজ্য বাঁচাতে আর কেউ লড়ছে অন্যের রাজ্য নিঃশেষ করতে। প্রাসাদের ভেতরে কেউ রহস্যময়ভাবে হেসে চলেছে, তার দুই হাতে দুটো বিস্ময়কর অস্ত্র। সে অস্ত্র দুটোকে ছুঁয়ে দিয়ে বলে, এতদিনে আমার রাজা হওয়ার স্বপ্ন পূরণ হবে। রাজকন্যা, প্রস্তুত হও নিজের মৃত্যুর জন্যে। কি অবস্থা হবে তোমাদের যখন শুনবে আমি রঙ্গনের ক্ষত ঠিক করেছি নিজের হিলিং পাওয়ার দ্বারা। যখন দেখবে তোমার প্রিয় পুরুষ এই যুদ্ধের ময়দানে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। লিয়ানা ভেতর থেকে বেরিয়ে আসে আধমরা রঙ্গনকে সাথে নিয়ে। চিৎকার করে বলে, যুদ্ধ থামাও বলছি, নিজেদের রাজকুমারকে জীবিত চাইলে বন্ধ করো এই হত্যালীলা। নিমেষেই থেমে যায় সমস্ত শোরগোল। আসিফ আঁতকে ওঠে নিজের পুত্রের এহেন অবস্থা দেখে। দ্রুত যুদ্ধ বন্ধ করে ঘোষণা দেয় নিজের পরাজয়ের। তবুও সন্তুষ্ট হতে পারে না লিয়ানা, রঙ্গনকে সে মুক্ত করে না। ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করে এই ধূর্ত, কুচক্রী নেকড়ে ছলনা করছে না তো। অনুভব রাজ্যে প্রবেশ করে এত হট্টগোল দেখে চমকে যায়। তবুও প্রিয়তমাকে দেখার আশায় এগোতে থাকে রাজ্যের ভেতরে। কিছু চিনতে না পেরে কিঞ্চিত রাগী স্বরে বলে, কামচোর ভাম্পায়ারটা আমাকে একা ফেলে কোথায় চলে গেছে। ঘুরতে ঘুরতে সে ক্লান্ত হয়ে গেছে, তবুও দেখা নেই রাজপ্রাসাদের। ক্লান্ত শরীর নিয়ে মাটিতে বসতে যাবে এমন সময় নজর কাড়ে বিশাল এক অট্টালিকা। নিঃসন্দেহে এটাই রাজপ্রাসাদ। প্রিয়তমাকে দেখার জন্য উতলা হয়ে উঠেছে সে। রাজপ্রাসাদের প্রধান দ্বার দিয়ে প্রবেশ করতেই আঁতকে ওঠে ভয়ানক দৃশ্যে। সম্মুখে পড়ে আছে কিছু নেকড়ের লাশ আর কিছু আহত ভাম্পায়ার। ভয় ভয় তাদেরকে কাটিয়ে আরো ভেতরে যেতে দেখতে পায় নেকড়ে ভাম্পায়াররা সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে দুজন সুপুরুষ। যে কেউ দেখে বলে দিতে পারবে এরা দুই রাজ্যের দুই রাজা। ভাম্পায়ার রাজের পাশে একটি সুন্দরী নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আনমনে বলে, ইনি নিশ্চয় লিয়ানার মাতা। প্রাসাদের ঠিক সম্মুখে দেখতে পায় নিজের প্রিয়তমাকে, তবে তার পায়ের কাছে পড়ে আছে এক যুবকের অর্ধমৃত দেহ। এ যে সেই জঙ্গলের যুবক, মানে লিয়ানার অতিথি। যুবকটি কাতরাচ্ছে, তবে লিয়ানা কোনো ভ্রুক্ষেপই করছে না তাতে। অবাক হয় অনুভব প্রিয়তমার এমন নিষ্ঠুরতা দেখে। হঠাৎ লিয়ানার পেছনে দেখতে পায় সেই ভাম্পায়ারকে যে তাকে ডেকে এনেছে। সে কিছু বলবে তার পূর্বেই নজর কাড়ে ভাম্পায়ারটির হাতে থাকা রূপালী রঙের ছুরিটি, যা ক্রমেই তার প্রিয়তমার দিকেই অগ্রসর হচ্ছে।
লিয়ানা নিজের পেছনে কারোর উপস্থিতি বুঝে পেছনে ফিরতেই কেউ তাকে প্রহার করে পূর্ণচন্দ্রের শক্তি মিশ্রিত ভাম্পায়ার নিধন অস্ত্র দ্বারা। প্রকৃতি ভীষণ গম্ভীর, রাজ্য জুড়ে গভীর নিস্তব্ধতা জানান দিচ্ছে এর ফল ভয়ঙ্কর হবে। লিয়ানা চোখ বন্ধ করে অপেক্ষা করছে নিজের মৃত্যুর। কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেও অস্ত্রের স্পর্শ না পেয়ে সে চোখ খুলে তাকায়। চোখ খুলে এমন নিষ্ঠুর দৃশ্য দেখতে হবে জানলে হয়তো সে আজীবন চোখ বন্ধ করেই থাকত। সকল নেকড়ে ভাম্পায়ার হতভম্ব হয়ে চেয়ে আছে রাজকন্যার দিকে। তার ঠিক সম্মুখে মাটিতে পড়ে আছে অস্ত্রবিদ্ধ একটি মানব শরীর। লিয়ানা গলা ফাটিয়ে চিৎকার করে বলতে চায় অনুভব, তবে তার কণ্ঠই যেন তার সাথে বেইমানি করছে। গলা চিরে একটি শব্দও বেরোয় না, শ্বাস প্রশ্বাস আটকে আসতে চাইছে। হাঁটু ভেঙে বসে পড়ে মাটিতে উন্মাদের মতো কোলে তুলে নেয় মানব শরীরটি। নেত্র দুটো থেকে অঝরে অশ্রু ঝরছে, কিন্তু একটি বাক্য উচ্চারণ করার শক্তি নেই তার শরীরে। অনুভব শূন্য দৃষ্টিতে চেয়ে আছে নিজের প্রিয়তমার দিকে। শেষবারের মতো হাত দুটো বাড়িয়ে দিয়ে আঁকড়ে ধরতে চায় নিজের প্রিয়তমাকে, তবে সেই সময়টুকুও তার শরীর তাকে দিতে চাইছে না। তার জননীকে ছেড়ে, প্রিয়তমাকে ছেড়ে পাড়ি জমাতে চাচ্ছে মৃত্যুপুরীর গহীন অরণ্যে। অনেক শক্তি সঞ্চয় করে কাটা কাটা স্বরে বলে, আমি আসব প্রিয়তমা, তোমার প্রণয় আবদ্ধ হতে আমি আবার ফিরে আসব। অতঃপর আস্তে আস্তে চোখ দুটো চিরজীবনের জন্য বন্ধ করে নেয়। বন্ধ হয়ে যায় তার সৎ পরিসরে চলা শ্বাস প্রশ্বাস। গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে লিয়ানা, তার কান্নায় ভারী হয়ে যায় আকাশ বাতাস। নিথর দেহটাকে নিজের বক্ষে আঁকড়ে ধরে বারবার উন্মাদের ন্যায় ডাকতে থাকে, অনুভব ওঠো, এমন বিরহ তুমি আমায় দিও না। তোমার প্রিয়তমার যে শক্তি নেই এই বিরহ সহ্য করার, ওঠো না অনুভব। প্রিয়তমার হাজার ডাকেও আজ আর সাড়া দেয় না অনুভব, তার স্বর্গীয় পরীর করুণ আহাজারিতেও চোখ মেলে না সে। নিষ্ঠুর নিয়তি যেন সমস্ত বাধা মানতে নারাজ। এমন হৃদয় বিদারক দৃশ্যে স্তব্ধ হয়ে যায় পুরো যুদ্ধ ময়দান। সেই দৃশ্য আরও করুণ করতেই যেন সেই ময়দানে হাজির হয় জাদুকরী এলি। ময়দানে প্রবেশ করতেই তার নজর গিয়ে পড়ে রাজকুমারীর কোলের উপর, যেখানে শুয়ে আছে তার কলিজার টুকরার নিথর দেহ। রাজকন্যা নিস্তব্ধ হয়ে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে সেদিকেই। অসাড় হয়ে আসে তার পা দুটো। টলকে টলকে সামনে এগোচ্ছে আর ভাবছে, আমার চোখ দুটো কি এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল নাকি? কি সব ভুলভাল দেখছি। কিন্তু না, রাজকন্যার সম্মুখে গিয়ে দাঁড়াতেই তার সমস্ত ভুল ভেঙে যায়। এ যে তার অনুভব, কিন্তু ও এভাবে শুয়ে আছে কেন? সামনে বসে অনুভবকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকে, এই অনুভব, শুয়ে আছিস কেন? ওঠ বলছি বজ্জাত ছেলে। তার আকুলতা ভরা ডাকেও এক ফোঁটা নড়ে না অনুভব। রাজা জাদ এগিয়ে এসে নাকে মুখে হাত দিয়ে বুঝার চেষ্টা করে প্রাণ আছে কিনা। অতঃপর হতাশ স্বরে বলে, না, ওর দেহে প্রাণ নেই। জলে ওঠে ইলি, চিৎকার করে বলে, এই রাজা পাগল হয়ে গিয়েছিস তুই? আমার অনুভবের কিছু হয়নি। রাজা জাদ উপলব্ধি করতে পারে তার মনের অবস্থা।
স্বীকার না করতে চাইলেও এর যে কঠিন বাস্তব, অঝোর ধারায় অশ্রু বেয়ে পড়ে ইলির চোখ দুটি থেকে। তার আদুরে বাচ্চাটা আর নেই, কে ডাকবে তাকে জননী বলে? কে বলবে তোমাকে না দেখলে আমার দিন শুরু হয় না? কে মুখ ফুলিয়ে বায়না করবে তার কাছে? সে পাগলের ন্যায় প্রলাপ করতে থাকে, ওঠ বাবা, তোর মাতার যে তুই ছাড়া আর কেউ নেই। তোকে ছাড়া কি করে থাকবে তোর জননী? ভীষণ আপোষস হয় রাজারানীর, তাদের কন্যা ভুল মানুষকে বেছে নেয়নি। রানী অপ্সরা গিয়ে লিয়ানাকে কয়েকবার ডাকে, তবে কোনো সাড়া না পেয়ে হতাশ হয়। জাদুকরী ইলির দিকে একবার তাকায়, উপলব্ধি করতে পারে তার কষ্ট। সকলে এই দৃশ্যে ব্যথিত হলেও কয়েকজনের জন্য যেন এটাই মোক্ষম সুযোগ। লিয়ানার ঠিক পেছনে চেতনা হারিয়ে পড়ে রয়েছে রঙ্গন। আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে সে বোঝার চেষ্টা করে কি ঘটেছে এখানে। সামনে পড়ে থাকা যুবকের দেহটা দেখে অবাক হয় সে। বিড়বিড়িয়ে বলে, বেককল ভাম্পায়ারটাকে এর কথা বলে ভুল করেছি আমি। কি দরকার ছিল এটাকে ডেকে আনার? শুধু শুধু বেঁচে গেল রাজকুমারী। কিয়ৎ দূরে নিজের পিতাকে হা করে থাকতে দেখে আরও রাগান্বিত হয় সে। বিরক্ত স্বরে বলে, এই সুযোগে এগুলোকে মেরে না দিয়ে দেখো কেমন বেকুবের মতো চেয়ে আছে। সে আবার নাকি ভাম্পায়ার রাজ্য ধ্বংস করবে। অন্যদিকে আসিফ ভাম্পায়ারটাকে বারবার ইঙ্গিত দিয়েও বোঝাতে পারছে না অস্ত্রের কথা। সে দুটো অস্ত্র দুই হাতে ধরে দাঁড়িয়ে আছে আহাম্মকের মতো। হঠাৎ ভাম্পায়ারটার ধ্যান ভাঙে, সে ফুঁসলে উঠে অস্ত্র নিয়ে এগিয়ে যায় রাজকুমারীর দিকে। অস্ত্র উপরে তুলে ধরতেই হিংস্র চোখে তাকায় লিয়ানা। কেউ কিছু বুঝে উঠার আগেই ঝড়ের বেগে তার হাত থেকে কেড়ে নেয় নেকড়ে নিধন সেই অস্ত্র, যা নিখুঁতভাবে কাঠ দ্বারা তৈরি করা হয়েছে। মুহূর্তেই সর্বশক্তি দিয়ে সেই অস্ত্র গেঁথে দেয় রঙ্গনের শরীরে। রঙ্গন একবার চোখ বড় বড় করে নিঃশ্বাস নিয়েই ত্যাগ করে নিজের প্রাণ। আঁতকে ওঠে সকলে, আসিফ দৌড়ে যায় নিজের পুত্রের দিকে। লিয়ানা হিংস্র চোখে তাকায় মন্ত্রী ওয়ালিদের দিকে। চিৎকার করে বলে, বিশ্বাসঘাতক, বেঈমান, তুই নেকড়ে রাজ্যের সাথে সংঘবদ্ধ হয়ে হত্যা করলি আমার অনুভবকে। তোর কি প্রাণের মায়া নেই? আজ তোকে এমন মৃত্যু দেব যে আর কেউ কখনো ধোঁকাবাজি করার সাহস করবে না। ভয় পেয়ে যায় মন্ত্রী, তবুও সাহস করে তার হাতে থাকা রূপালী রঙের ছুরিটি তুলে প্রহার করতে চায় লিয়ানাকে। কিন্তু তার পূর্বেই সে আবিষ্কার করে তার হাতে কোনো অস্ত্র নেই। চমকে তাকায় আশেপাশে, জাদুকরী ইলির হাতে অস্ত্র দেখে অনুধাবন করে জাদু দ্বারা অস্ত্র কেড়েছে সে। তার ভয়ঙ্কর রাগান্বিত মুখশ্রী দেখে পিছিয়ে যায় ওয়ালিদ। ইলি এক নিমেষেই এগিয়ে এসে তার বক্ষ বরাবর ঢুকিয়ে দেয় সেই অস্ত্র। গগন কাঁপানো আর্তনাদ করে ওঠে মন্ত্রী, সঙ্গে সঙ্গেই ঢলে পড়ে মৃত্যুর দুয়ারে। তবুও শান্ত হয় না ইলি, অস্ত্র তুলে বারংবার আঘাত করতে থাকে তার মৃত শরীরে। চিৎকার করে বলে, ওঠ জানোয়ার। এগিয়ে আসে রাজা জাদ, মন্ত্রীর পাশে বসে বলে, বিশ্বাসঘাতকদের একমাত্র উপহার মৃত্যু। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। রঙ্গনকে ছেড়ে উঠে বসে আসিফ, হুঙ্কার ছেড়ে নেকড়েদের আদেশ দেয়, শেষ করে দাও এই রাজ্য। রাজার আদেশে তারা ঝাঁপিয়ে পড়ে ভ্যাম্পায়ারদের উপর। আবার শুরু হয় রক্তারক্তি। পুনরায় বেজে ওঠে যুদ্ধের ঘণ্টা।
লিয়ানা নিরলসভাবে চেয়ে আছে তার প্রিয় পুরুষটির দিকে। আসিফ সুযোগ বুঝে এগিয়ে আসে লিয়ানার দিকে। অস্ত্র দ্বারা প্রহার করতে নিলেই ভয়ঙ্করভাবে ফিরে তাকায় ইলি, জাদু দ্বারা তাকে ছুঁড়ে ফেলে মাটিতে। আসিফ উঠে দাঁড়িয়ে বিকট শব্দে গর্জন করে ওঠে। রাগান্বিত স্বরে বলে, সামান্য মানবী হয়ে কি না তুই আমাকে আঘাত করিস? খুব বড়াই তোর নিজের জাদু নিয়ে। আজ তোকে আগে শেষ করব, তারপর হত্যা করব এই রাজকন্যাকে। যুদ্ধ শুরু হয় জাদুকরী ইলি এবং নেকড়ে রাজার মধ্যে। অন্যদিকে ভ্যাম্পায়াররা একের পর এক নেকড়ে হত্যা করে যাচ্ছে। নেকড়েগুলো তাদের সর্বশক্তি দিয়ে প্রহার করলেও তেমন কোনো সুবিধা করে উঠতে পারছে না। সাধারণ অস্ত্রে ভ্যাম্পায়ার নিধন সম্ভব নয়। ইতিমধ্যে অর্ধেকেরও বেশি নেকড়ে মারা গিয়েছে। গুরুতর আহত হয়েছে বেশ কিছু ভ্যাম্পায়ার। আসিফ অসীম শক্তিশালী হয়েও জাদুর কারণে হার মানতে হচ্ছে তাকে। ইলির একের পর এক অদৃশ্য প্রহারে অসাড় হয়ে আসে তার দেহ, মাটিতে বসে পড়ে সে। ইলি কাতর স্বরে বলে, আমার অনুপস্থিতিতে আমার পুত্রের প্রাণ নিয়েছিস, কিন্তু আমার উপস্থিতিতে এই কন্যার শরীরে একটা আঘাতও করতে দেব না আমি। এই কন্যা যে আমার অনুভবের ভালোবাসা, যার প্রণয় আবার আমার অনুভব ফিরে আসবে, তাকে কি করে হত্যা করতে দেই আমি? অনুভবের কথা বলতে গিয়ে নরম হয়ে আসে ইলির কণ্ঠ, অন্যমনস্ক হয়ে যায় সে। সেই সুযোগ কাজে লাগিয়ে অস্ত্র তুলে নেয় আসিফ। সর্বশক্তি দ্বারা প্রহার করতে চায় ইলিকে, তবে তার পূর্বেই কেউ তার পিঠ চিরে তলোয়ার ঢুকিয়ে দেয়। আর্তনাদ করে পেছনে ফিরে রাজা জাদকে দেখতে পায় হিংস্র রূপে। আসিফের অসাড় দেহ আর তলোয়ারের প্রহার সহ্য করতে পারে না, লুটিয়ে পড়ে মাটিতে। রাজার পরাজয়, থেমে যায় সমস্ত যুদ্ধ। নেকড়েগুলো রাজার দেহ নিয়ে ফিরে যায় নিজ রাজ্যে। ভ্যাম্পায়ার সেনাপ্রধান ব্যস্ত হয়ে পড়েছে প্রধান দ্বারের নিরাপত্তা আরও কঠিন করতে। রানী অপ্সরা নিথর অনুভবের বক্ষ থেকে টেনে তুলতে চায় কন্যাকে। তাকে অবাক করে দিয়ে নিচে ঢলে পড়ে লিয়ানা। চিৎকার করে ওঠেন রানী। চকিতে তাকায় রাজা জাদ সহ সমস্ত ভ্যাম্পায়ার। চিন্তিত ভঙ্গিতে এগিয়ে যায় রাজা। কন্যাকে কয়েকবার ডেকেও সাড়া না পেয়ে ঘাবড়ে যায় সে। ইলি ধীর পায়ে এগিয়ে আসে, লিয়ানাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, রাজকন্যা আর উঠবে না। রানী অপ্সরা কিঞ্চিত উচ্চস্বরে স্বরে বলে, এসব কি আজগুবি কথা বলছেন আপনি? হয়তো আমার কন্যা অচেতন হয়ে আছে, তাই বলে এই নয় যে সে আর উঠবে না। রাজা জাদ চিন্তিত কণ্ঠে বলে, চুপ করো রানী, ওনাকে বলতে দাও। রাজকন্যা চেতনা হারায়নি, বরং সে ঘুমিয়ে আছে। হতবাক হয়ে যায় সকলে, একজন ভ্যাম্পায়ার কিভাবে ঘুমিয়ে পড়তে আরে, তাও এভাবে? হতে পারে হে মানব আর ভ্যাম্পায়ারের সংমিশ্রণে জন্ম নিয়েছে, তাই বলে সে কখনোই এভাবে আচমকা ঘুমিয়ে পড়তে পারে না। ইলি আবার বলে ওঠে, সত্যই বলেছেন রাজা জাদ, রাজকন্যা ঘুমিয়ে গেছে অনন্তকালের জন্য। রাজা জাদ ব্যাকুল স্বরে শুধায়, কিন্তু কেন? আর কিভাবে? হতাশ হয়ে ইলি বলে, সে স্বেচ্ছায় জপেছে সেই অভিশপ্ত মন্ত্র যা সকল প্রাণীকে অনির্দিষ্ট কালের জন্য ঘুম পাড়িয়ে দেয়। অনুভবের বিরহে রাজকন্যা নিজে বরণ করে নিয়েছে এই ঘুম।
গলা ধরে আসে তার, এ কেমন প্রণয় যা একজনের অনুপস্থিতিতে অন্যজনকে মৃতের মতো অসাড় করে দেয়। রানী অপ্সরা আকুলতা ভরা কণ্ঠে শুধায়, এই অভিশপ্ত ঘুম থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই? ইলির চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়ে পড়ে। সে ধরা গলায় বলে আছে, আমার অনুভব ফিরে আসবে তার প্রিয়তমার ঘুম ভাঙাতে। তার প্রণয়েই ঘুম ভাঙবে রাজকন্যার। বই বন্ধ করে গভীর শ্বাস নেয় রাত। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে তার। বই পড়তে গিয়ে কখন রাত পার হয়ে গেছে সে বুঝতেই পারেনি। ভোরের আলো ফুটতে শুরু করেছে বাহিরে। অনুভূতির বেড়াজাল থেকে মুক্তি পেতে গিয়ে বই পড়ে এখন মনে হচ্ছে সে যেন অনুভূতির গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছে। আনমনে বলে, অনুভব কি ফিরেছে তার প্রিয়তমার জন্য। রাজকন্যার অভিশপ্ত ঘুম ভেঙেছে তো। তাদের কথা ভাবতেই তার অনুভূতিরা আরও গাঢ় রূপ ধারণ করে। একসময় বিরক্ত কণ্ঠে বলে ওঠে, এমন কেন লাগছে? কেন আমি ভাবছি ওই আজগুবি বইয়ের কল্পকাহিনী নিয়ে। তখনই বাইরে থেকে ভেসে আসে ডপিয়াসের কণ্ঠ। আসতে পারি? রাআদের ভ্রু কুঁচকে যায় আপনা আপনি, এই লোক কি আমাকে ফলো করে নাকি? সবসময় কেমন চিপকে থাকে। আবার আমাকে দেখলেই কেমন হাঁ করে চেয়ে থাকে, ছিহ আমারই শরম করে। দ্রুত বই লুকিয়ে মুখে হাসি ফুটিয়ে বলে, আসুন মি পিয়াস। পিয়াস ভেতরে এসে কেমন সন্দেহপ্রবণ দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে। চমকে যায় রাআদ, অতঃপর হাসিমুখে বলে, কি ব্যাপার মি পিয়াস, এত দ্রুত ঘুম ভেঙে গেল আপনার? এই প্রশ্নে কেমন যেন ঘাবড়ে যায় সে। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলে, আসলে আমি একটু দ্রুতই উঠি, অভ্যাস আর কি। কথা কাটাতেই যেন সে আবারও বলে ওঠে, তা চলুন সামনের দিকটা একটু হেঁটে আসা যাক। হ্যাঁ চলুন। হাঁটতে হাঁটতে ডক্টর পিয়াস আনমনা হয়ে শুধায়, মিস্টার রাআদ আপনার কি কিছু মনে পড়ে? এমন প্রশ্নে পা থেমে যায় রাআদের। জিজ্ঞাসু স্বরে বলে, কি মনে পড়ার কথা বলছেন মি পিয়াস? নিজের করা প্রশ্নে নিজেই থতমত খেয়ে যায় পিয়াস। অতঃপর বলে, মানে বলছিলাম কি আপনার মা বাবার কথা মনে পড়ে না? রাআদ হাসিমুখে বলে, আরে কালকেই তো মাত্র এসেছি আমরা। আপনার কি খুব মনে পড়ছে নিজের বাবা মায়ের কথা? পিয়াস গম্ভীর কণ্ঠে বলে, আমার বাবা বেঁচে নেই। রান্না চলছে জঙ্গলের মাঝ বরাবর। রান্নার সরঞ্জামের ঠুংঠাং শব্দে ভরে উঠেছে জায়গাটা। বিরিয়ানির ঘ্রাণ ছড়িয়ে পড়ছে জঙ্গলের এদিক ওদিক। তাঁবুর সম্মুখে সকলে আগ্রহের সাথে বসে আছে। গল্পগুজবের মাঝে হঠাৎ রিকের নজর পড়ে ভাইয়ের দিকে। তাকে উদাস দেখে রিক এগিয়ে গিয়ে বলে, কি ভাবছিস ভাইয়া? ভাইয়ের প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে আসে রাআদ, না এমনিই আর কি। এত হইচই আমার পছন্দ নয়, তুই তো জানিস। রিক আফসোস করে বলে, আমি আরও কত আশা করেছিলাম যে তুই হয়তো কোনো মেয়ের কথা ভাবছিস। কিঞ্চিত বিরক্ত স্বরে রাআদ বলে, কতটা বেওকুফ হলে মানুষ এমন চিন্তাধারা মস্তিষ্কে জায়গা দেয়, থু। এমন রিয়াকশনে চমকে ওঠে রিক। সে তো ভুলেই গিয়েছিল এই নিরামিষটার মাঝে আমিষের ছিটে ফোঁটাও নেই। ঢেঁড়সের ঝাড় একটা। হঠাৎ রাআদের মোবাইলে কল আসে রনিত রায়হানের। মোবাইলে বড় বড় অক্ষরে বাবা লেখা উঠতেই মুচকি হেসে কল রিসিভ করে রায়াত।
অমনি রিক হামলে পড়ে তার মোবাইলের উপর। রনিত উত্তেজিত কণ্ঠে বলে, আরে হো, তোরা দুটো কি ওখানে গিয়েও বদমাইশি করছিস? রিক দাঁত কেলিয়ে বলে, কি যে বলো বাবা, আমি কি তোমার বড় ছেলের মতো ঢের্স নাকি? রাআদ রাগান্বিত স্বরে বলে, শুনেছ বাবা, আমাকে কেমন জ্বালাতন করে তোমার ছোট ছেলে। রুকমা রায়হান মোবাইল নিয়ে হ্যালো বলতেই আবার দুই ভাইয়ের মধ্যে মোবাইল নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। বাধ্য হয়ে সে কল কেটে দেয়। মা কল কাটতেই রাআদ রাগান্বিত দৃষ্টিতে তাকায় রিকের দিকে। তখনই সেখানে উপস্থিত হয় রাআদের অ্যাসিস্ট্যান্ট জেনি। ছোট ছোট পোশাকে নিজের লুক প্রদর্শন করাই যেন তার ধর্ম। সে কাজ কম করে আর রাআদের সাথে চিপকে থাকে বেশি। জেনিকে দেখেই কপাল কুঁচকায় রিক। এই মেয়েটাকে তার একদম পছন্দ হয় না। বিড়বিড়িয়ে বলে, এই মেয়ে ডাক্তারি পড়েছে কি শুধু ভাইয়ের সাথে চিপকানোর জন্যেই? জেনি হাসি মুখে শুধায়, আমি কি বসতে পারি তোমাদের সাথে? রিক কিছু বলবে তার পূর্বেই রাআদ সম্মতি স্বরে বলে, বসো জেনি, কাজ সম্পর্কে কিছু কথা আছে। জেনি খুশি হয়ে দ্রুত বসে পড়ে রাআদের পাশে। বিরক্ত হয় রিক। দ্রুত উঠে চলে যায় নিজের বন্ধুদের কাছে। রিককে রাগান্বিত দেখে আয়মান শুধায়, কি হয়েছে বন্ধু, এত ক্ষেপে আছিস কেন? ওইদিকে দেখ জেনিটা কেমন চিপকে আছে ভাইয়ার সাথে। অসহ্য মেয়ে একটা। নায়েক দুষ্টামি স্বরে বলে, তোর সাথে চিপকায়নি বলে কি রাগ হচ্ছে? ছিহ, আমার সাথে চিপকালে আমি ওই ঝর্ণার পানিতে ডুবে মরতাম। উচ্চস্বরে হেসে ওঠে নায়েক ও আয়মান। গাল ফুলায় রিক। এগুলো কেমন বন্ধু তার? তখনই ডাক পড়ে খাওয়ার জন্যে। দ্রুত এগিয়ে যায় তারা। খেতে খেতে রাআদের খেয়াল হয় এখানে ডপিয়াস নেই। সবাইকে উদ্দেশ্য করে বলে, ডপিয়াস কোথায়? তাকে তো দেখছি না। জেনি দ্রুত উত্তর দেয়, সে নিজের তাঁবুতে খাবে বলেছে, তাই তার খাবার সেখানে পৌঁছে দিয়েছি। গহীন অরণ্যে কেউ নিজের আক্রোশ মেটাতে না পেরে একাধারে গর্জন করে চলেছে। ভেঙে গুড়িয়ে দিচ্ছে জঙ্গলের গাছপালা। অতিশয় রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, ছাড়ব না তোকে অনুভব, গতবার নিছক মানব ভেবে তোকে আমলে নেয়নি, যার পরিণাম ভুগতে হয়েছে সকলকে। একবার শুধু জেগে উঠুক রাজকুমারী, দুটোকে একসঙ্গে হত্যা করব। তবে তার জন্য তোকে আসতে হবে ভাম্পায়ার রাজ্যে, ঘুম ভাঙাতে হবে রাজকুমারীর। জঙ্গলে বেরিয়েছে রাআদ ও তার টিম। সকলে মনোযোগ দিয়ে সমস্ত গাছপালা দেখছে, এর মধ্যে থেকে বেছে নিতে হবে গুরুত্বপূর্ণ কিছু গাছ। রিক বন্ধুদের সঙ্গে কিছুটা সামনে এগিয়ে গেছে। পেছনে ফিরে ভাইয়ের আশেপাশে জেনিকে না দেখে বন্ধুদের উদ্দেশ্যে বলে, এই জেনিকে তো কোথাও দেখছি না। এই মেয়ে আবার কোথায় কি ঝামেলা বাঁধাচ্ছে? আয়মান বিরক্ত স্বরে বলে, তুই এত সন্দেহ করিস কেন ওকে? তার কথায় বাধা দিয়ে নায়েক বলে, রিক তো ঠিকই বলেছে, সকলে যখন এখানে, তাহলে ওই মেয়ে কোথায় গেছে? রিক সম্মতি জানিয়ে বলে, চল আশপাশটা খুঁজে দেখি। আমি নিশ্চিত এই মেয়ে কোনো ঘোটালা পাকাচ্ছে। অন্যদিকে রাআদ ডুবে আছে রাজকন্যার ভাবনায়। সে হাজার চেষ্টার পরেও সেই ভাবনা থেকে বেরিয়ে আসতে পারছে না। বারংবার তার মনে পড়ছে সেই রাজ্যের কথা।
তার মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে সেই ঘুমন্ত রাজকন্যা। একসময় সে বিরক্ত হয়ে নিজের চুল খামচে ধরে বলে, আমাকে যেতে হবে ওই রাজ্যে। আমি যেতে চাই সেখানে, দেখতে চাই ঘুমন্ত রাজকুমারীকে। হঠাৎ যেন থেমে যায় আশেপাশের সমস্ত শোরগোল। নিস্তব্ধ হয়ে যায় চারপাশ। ছাত্রছাত্রীদের কথার শব্দ থেমে যাওয়ায় দ্রুত চোখ খোলে রাত। চোখ মেলে তাকাতেই যেন আশ্চর্যের শীর্ষে পৌঁছে যায় সে। এ কোথায় চলে এসেছে সে? চারদিকে শুধু ঘন জঙ্গল আর অসীম নিস্তব্ধতা। সে হতবাক হয়ে চারপাশ দেখতে থাকে। কয়েকবার চিৎকার করে উচ্চস্বরে ডাকে, রিক, এই রিক, জেনি, কোথায় তোমরা? তার ডাক জঙ্গলের গহীনে হারিয়ে যায়। কোনো উত্তর ফেরত আসে না। দৌড়ে গিয়ে আশেপাশে সবাইকে খুঁজতে শুরু করে। কিন্তু তার টিম তো দূরের কথা, একটা মানবও নেই আশেপাশে। নিজের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করতেই উপলব্ধি হয় এটা তো সেই জঙ্গলই নয়। গ্রিন ফরেস্ট তো এত ঘন ছিল না। চারপাশে এত আজগুবি গাছপালাও ছিল না। অনেকটা সময় জঙ্গলের এদিক ওদিক খুঁজে বেরিয়েও কোনো সুরাহা পাচ্ছে না রাত। আগে কখনো কোনো জঙ্গলে যায়নি সে। তবুও কেমন আশ্চর্যজনকভাবে এই জঙ্গল তার অধিক পরিচিত লাগছে, যেন এই জঙ্গলের কোনা কোনা তার মস্তিষ্কের আয়ত্তে। সে একা একা জঙ্গলে দৌড়ে দৌড়ে একসময় ক্লান্ত হয়ে যায়। রাগান্বিত স্বরে বলে, সবকিছু ওই অদ্ভুত বইটার কারসাজি। ক্লান্ত শরীর নিয়ে বসে পড়ে গাছের গুড়ির উপর। হাঁটুর উপর মাথা ঠেকিয়ে বন্ধ করে নেয় নিজের চোখ দুটো। আনমনে ভাবে, কেউ কি নেই এখানে, যে তাকে উদ্ধার করবে এই গহীন অরণ্য থেকে? ভাবতে ভাবতে একটা সময় একরাশ ঘুম আঁকড়ে ধরে তাকে। তার ঘুম ভাঙে কারোর মিষ্টি স্বরের ডাক শুনে। কেউ যেন খুব আদরমাখা কণ্ঠে ডাকছে, অনুভব, বাবা ওঠ, দেখ তোর জননী এসেছে। মাথা তুলে দেখতে পায় একজন অতি সুন্দরী নারী তার দিকে ঝুঁকে আছে। কেমন মমতা ভরা দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সে আবারও ডেকে ওঠে, অনুভব। অনুভব নামটা শ্রবণগোচর হতেই চকিতে তাকায় রাত। ওই বইয়ের ছেলেটার নামও তো অনুভব ছিল, যে প্রাণ দিয়েছিল নিজের প্রিয়তমাকে বাঁচাতে। দ্রুততার সঙ্গে উঠে দাঁড়িয়ে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি অনুভব নই, আমার নাম রাত। নারীটি হতাশ স্বরে বলে, ওহ। রাত পুনরায় বলে, আপনি কি বলতে পারবেন এই জায়গাটার নাম কি? আমি এখানে হারিয়ে গিয়েছি, অনেক খোঁজ করলাম, তবে একটা মানবও নজরে এলো না। নারীটি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, এই জঙ্গলে কোনো মানব বাস করে না। রাত অবাক কণ্ঠে শুধায়, তাহলে আমি ফিরব কিভাবে? যেভাবে এসেছো সেভাবেই ফিরতে পারবে, তবে নির্দিষ্ট সময়। আসলে এখন আমার সাথে আসো, কথাটি বলেই হাঁটতে শুরু করে সেই নারী। তার আচরণ সন্দেহপ্রবণ হলেও কিছু করার নেই রাদের। তার উপর নারীটির দিকে তাকালেই কেমন অদ্ভুত মায়া সৃষ্টি হচ্ছে তার হৃদয়ে। তাই দ্রুত উঠে তার পিছনে পিছনে যেতে শুরু করে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তারা অতি সুন্দর একটি ভবনের সম্মুখে এসে দাঁড়ায়। কারুকার্যমণ্ডিত ভবনটির দিকে চোখ পড়তেই অতিশয় অবাক হয় রাত। আনমনে বিড়বিড়িয়ে বলে, সবকিছু এমন পরিচিত লাগছে কেন?
যেন আগেও এই জায়গায় বহুবার এসেছি। নারীটি পেছনে থেকে শুধায়, কি ভাবছ? থতমত খেয়ে যায় রাআদ, না কিছু না। এইটা কি আপনার বাসা? ভেতরে এসো। প্রধান দ্বার ডিঙিয়ে ভেতরে এগোতে এগোতে রাআদ বলে, এইখানে কি আর কেউ থাকে না? পুনরায় গম্ভীর হয়ে যায় নারীটি। কেমন যেন কাতর স্বরে বলে থাকত, এই ভবনে কয়েক বর্ষ পূর্বে দুজন মানবী থাকত। মাতাপুত্রের ভীষণ সুখের সংসার ছিল এই ভবনে। রাআদ আগ্রহী হয়ে জানতে চায় তারা এখন কোথায়, কি হয়েছে তাদের। আকাশের এক পরীর প্রণয় উন্মাদ হয়ে প্রাণ দেয় পুত্র। সেই পরীর সুরক্ষা নিশ্চিত করতেই ভবন ছাড়ে তার জননী। কথাটা বলতে বলতেই নারীটির নেত্র গড়িয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। তার গড়িয়ে পড়া অশ্রুকণা নজরে আসতেই বুক ভারী হয়ে আসে রাআদের। মায়াভরা দৃষ্টিতে চেয়ে থাকে তার মুখের দিকে। মনে বড় ইচ্ছা জাগে দুহাতে তার অশ্রুর কণাগুলো মুছে দিতে। নিজের অজান্তেই তার সম্মুখে গিয়ে দাঁড়ায়। আলতো স্পর্শে মুছে দেয় তার অশ্রুকণা। মুস্কি হাসে নারীটি, তাকে হাসতে দেখে হুঁশ ফেরে রাআদের। দ্রুত সরে গিয়ে বলে, আসলে আপনি কাঁদছিলেন তাই। মুখে হাসি বজায় রেখেই সে উত্তর দেয়, থাক বলতে হবে না, বুঝেছি আমি। কথা পাল্টাতে রাআদ শুধায়, আপনার পরিচয়টা তো জানা হলো না। ইলি, আমি জাদুকরী ইলি। শ্রবণগোচর হতেই থমকে দাঁড়ায় রাআদ। হতভম্ব হয়ে ফিরে তাকায় ইলির দিকে। কারুকার্যমণ্ডিত ভবনটির বিশাল এক কক্ষে বিশ্রাম করছে রাআদ। কক্ষ জুড়ে শোভা পাচ্ছে বিভিন্ন প্রকারের তীরধনুক। কক্ষের রূপ দেখে যে কেউ বলে দিতে পারবে, এই কক্ষের মালিক শিকারে পারদর্শী ছিল। সেখানের সমস্ত আসবাবপত্র রাজকীয় ধাঁচের। রাআদ আরাম কেদারা থেকে উঠে ঘুরে ঘুরে দেখতে থাকে কক্ষের সবকিছু। হঠাৎ বাম দেয়ালে নজর পড়তেই দেখতে পায় একটি শূন্য ফ্রেম, তাতে নেই কোনো চিত্রকল্প। অবাক হয় রাআদ, দেয়ালে এমন শূন্য ফ্রেম টাঙিয়ে রাখার মানে কি? ইলি কক্ষে প্রবেশ করে পুত্রকে এমন অবাক দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করতে দেখে মুচকি হাসে। তার পুত্রের যে পূর্বের কিছুই মনে নেই তা তার অজানা নয়। তাই তো কিছুই জানায়নি তাকে, হুট করে জানালে তার মস্তিষ্কে প্রভাব পড়তে পারে। কণ্ঠ নরম করে ডাকে অনুভব। চমকে ওঠে রাআদ, আবারও সেই নাম। এই নাম শ্রবণগোচর হতেই তার মস্তিষ্কে উত্তেজনা সৃষ্টি হয়। নিজেকে সামলে বলে, আমি রাআদ। ইলি উপলব্ধি করতে পারে সে নিজের অজান্তেই ভুল নাম উচ্চারণ করে ফেলেছে। দ্রুত নিজের ভুল শুধরে নিয়ে বলে, আমি দুঃখিত রাআদ। তোমার জন্য রান্না করেছি আমি, এসো ভোজন করবে। তার দিকে একনজরে চেয়ে থাকে রাআদ। এমন লাগছে যেন এই বাক্য সে আগেও বহুবার শুনেছে। তাকে আনমনা হয়ে চেয়ে থাকতে দেখে ইলি পুনরায় শুধায়, কি ভাবছ? না, সেরকম কিছু নয়, চলুন। কথাটা বলে আরও একবার দেখে নেয় পুরো কক্ষ। সে প্রচণ্ড ক্ষুধার্ত থাকায় দ্রুত ভোজন শুরু করে। খাবারগুলো অত্যন্ত সুস্বাদু এবং পূর্বপরিচিত স্বাদ মনে হলেও তাতে সে ভ্রুক্ষেপ করে না। কিছুটা খেয়ে পেট ঠান্ডা হলে হঠাৎ সে উপলব্ধি করতে পারে সে একাই খেয়ে যাচ্ছে। সেই অদ্ভুত নারীটি তার দিকে শুধু চেয়ে আছে।
একই আসরে একজন খেলে অন্যজন চেয়ে থাকলে ব্যাপারটা খুবই অস্বস্তিকর। খাবার রেখে মাথা তুলে বলে আপনিও খেয়ে নিন একসঙ্গেই। এলি গম্ভীর এক দীর্ঘশ্বাস ছাড়ে। নিজের পুত্রের সাথে ভোজন করতে তো তারও ইচ্ছা হয়, তবে তা এখন অসম্ভব। রাজকন্যার সুরক্ষা দিতে তার পাশেই থাকতে হয় তাকে। তাই তো সে স্বেচ্ছায় গ্রহণ করে নিয়েছে ভাম্পায়ার সত্তা। এখন সে চাইলেও মনুষ্য খাবার খেতে পারে না। তবুও পুত্রের কথা রাখতে একটু খাবার তুলে নেয় মুখে। শরীর গুলিয়ে আসে তার, ছুটে যায় বাহিরে। অবাক হয় রাআদ, দ্রুত খাবার রেখে ছুটে যায় সেদিকে। কিন্তু আশেপাশে কোথাও সেই নারী নজরে আসে না। এত অল্প সময়ে কোথায় উধাও হয়ে গেল সে? কিছুক্ষণ পেরোলে ফিরে আসে এলি, প্রধান দ্বারে পা রাখতেই চোখ পড়ে সম্মুখে দাঁড়িয়ে থাকা রাআদের দিকে। সে অধীর আগ্রহের সহিত নজর রেখে চলেছে প্রধান দ্বারের দিকে। এলি ভেতরে প্রবেশ করতেই হন্তদন্ত হয়ে এগিয়ে আসে রাআদ। দ্রুততার সহিত সুধায়, কি হয়েছিল আপনার? কোথায় গিয়েছিলেন আপনি? তোমাকে পরে সব বলবো, এখন চলো ভোজন শেষ করো আগে। ভাম্পায়ার রাজপ্রাসাদে সকল ভাম্পায়ার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাজসভায়। রাজা জাদ আজ বড্ড বেশিই রেগে আছে। রাজপ্রাসাদে নতুন করে সৃষ্টি হয়েছে কোনো বিশ্বাসঘাতক, যে আবারও চুরি করেছে নেকড়ে নিধন অস্ত্র ও ভাম্পায়ার নিধন অস্ত্র। তার উপর 2 দিন পেরিয়ে যাচ্ছে, তবুও কোনো খোঁজ পাচ্ছে না অনুভবের। রাজকুমারীর শরীর আরও উজ্জ্বল হয়ে উঠেছে, যেন অনুভব রাজ্যের খুব নিকটেই আছে। এদিকে পুরো একদিন কেটে যাচ্ছে, জাদুকরী এলি রাজ্যে নেই। অন্যদিকে নেকড়েরা একদম নিশ্চুপ হয়ে গেছে। ঠিক যেন ঝড় আসার পূর্বে নিশ্চুপ থাকে পরিবেশ। তখনই সেখানেই উপস্থিত হয় ভাম্পায়ার রাজ্যের গুপ্তচর। মাথা নুইয়ে রাজাকে সম্মান প্রদর্শন করে। রাজা জাদ সুধায়, বলো কি খবর এনেছ? গুপ্তচর জানায়, নেকড়ে রাজ্য নতুন রূপে সজ্জিত হয়েছে মহারাজ। নতুন কেউ এসেছে সেই রাজ্য সামলাতে। চমকে যায় রাজা, আবার কে এসেছে সেখানে? গুপ্তচর বলে, তাকে বাহিরের কেউ দেখেনি, শুধু রাজপ্রাসাদের নেকড়েরাই দেখেছে তাকে। ঠিক আছে, যাও তুমি। গুপ্তচর প্রস্থান করতেই রাজা জাদ গম্ভীর স্বরে আদেশ দেয়, দ্রুত খুঁজে বের করো অনুভবকে। তাকে ছাড়া রাজকুমারীর ঘুম কখনোই ভাঙবে না। নেকড়েরা আক্রমণ করলে কিছুই করার থাকবে না আমাদের। সেই অস্ত্র বর্তমানে কার নিকট তা আমাদের অজানা। নেকড়ে রাজ্যের নতুন উত্তরাধিকারী নিশ্চয় প্রতিশোধ নিতে উতলা হয়ে আছে। অথচ তাকে আমরা কেউ দেখিনি এখন পর্যন্ত। নিজেদের এত বড় শত্রু সম্মুখে থাকলেও চিনতে পারব না আমরা। সেনাপ্রধান মাথা নিচু করে বলে, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমরা পুরো রাজ্য খুঁজেও সেই মানবের কোনো হদিস পাইনি, তবে তাকে খুঁজতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। রাজাকে সম্মান প্রদর্শন করে বেরিয়ে যায় সকল ভাম্পায়ার। রাজা জাদ দ্রুত পায়ে এগিয়ে যায় রাজকুমারীর কক্ষের উদ্দেশ্যে। রাজকুমারীর কক্ষে কন্যার শিয়রে বসে আছে রানী অপ্সরা। কন্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে ব্যাকুল স্বরে বলে, আর কত অপেক্ষা? কবে উঠবে তুমি? কবে আম্মা বলে ডাকবে আমাকে? কেন আসছে না তোমার অনুভব?
তখনই কক্ষের দ্বারে উপস্থিত হয় রাজা জাদ। রানীর এমন আকুল কণ্ঠস্বর শুনে হতাশার শ্বাস ছেড়ে ভেতরে প্রবেশ করে সে। কন্যার দিকে দৃষ্টি রেখে রানীর উদ্দেশ্যে বলে, ধৈর্য ধরো রানী, অতি শীঘ্রই কাটবে আমার কন্যার অভিশাপ। চোখ তুলে তাকায় রানী, কাতর কণ্ঠে বলে, আর কত ধৈর্য ধরব? 30 বর্ষ বেশি নয় কি? রাজা উপলব্ধি করতে পারে স্ত্রীর আকুলতা, নিশ্চুপ থাকে সে। কন্যার দিকে লক্ষ্য করতেই দেখতে পায় তার মুখশ্রী পূর্বের চেয়ে অধিক উজ্জ্বল রূপ ধারণ করেছে। রাজা জাদ চিৎকার করে বলে, দেখেছ রানী, এই উজ্জ্বলতা প্রমাণ করে সে এসেছে এবং রাজ্যের অনেক নিকটে অবস্থান করছে। রাজকন্যার অভিশপ্ত ঘুম ভাঙা এখন শুধুই অল্প কিছু সময়ের ব্যাপার। চকিতে তাকায় রানী অপ্সরা। কন্যার কপালে আলতো চুম্বন করে বলে, তোমার অনুভব কথা রেখেছে, ফিরে এসেছে সে তোমার ঘুম ভাঙাতে। নেকড়ে রাজ্য সেজে উঠেছে নতুন সজ্জায়। ফিরে পেয়েছে আগের সেই রূপ, সঙ্গে যোগ হয়েছে নতুনত্ব। রাজপ্রাসাদের কোনায় কোনায় নতুনত্বের ছোঁয়া। সিংহাসনটাও যেন জীবিত হয়ে উঠেছে নিজের নতুন মালিক পেয়ে। নেকড়েরা নতুন করে নিজেদের প্রস্তুত করে তুলছে লড়াইয়ের জন্য। রাজ্যের সুরক্ষায় নিযুক্ত করা হয়েছে নতুন সেনাপতি। সেনাপতি হ্যারিস সেনাদের ভ্যাম্পায়ার নিধনের বিভিন্ন কৌশল অবগত করছেন, প্রশিক্ষণ করছে নতুনভাবে। রাজপ্রাসাদের কোনো এক কক্ষে কেউ মৃতের মতো অসাড় হয়ে শুয়ে আছে। তাকে ঘিরে চলছে বিভিন্ন রকম চিকিৎসা। বৈদ্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে সুস্থ করতে। তখনই সেই কক্ষে কেউ প্রবেশ করে রাজকীয় বেশে। বৈদ্য দ্রুত উঠে তাকে সম্মান প্রদর্শন করে। সে একবার অসাড় লোকটির দিকে নজর দিয়ে আবার তীক্ষ্ণ নজর ফেলে বৈদ্যের উপর। বৈদ্যকে আতঙ্কে থরথর করে কাঁপতে দেখে তাচ্ছিল্য হেসে বলে, দ্রুত নিজের কর্ম সম্পন্ন করো, শীঘ্রই সুস্থ করে তোলো তাকে, নতুবা প্রস্তুতি নাও নিজের মৃত্যুদণ্ডের ঘোষণা শোনার। রাগান্বিত দৃষ্টিতে আরও একবার বৈদ্যকে পর্যবেক্ষণ করে বেরিয়ে যায় সে। ভোজন শেষে সেই কক্ষে আবার ফিরে এসেছে রাত। কৌতূহলী হয়ে হাত ছোঁয়ায় সেই শূন্য ফ্রেমে অমনি ভেসে ওঠে এক মানবের চিত্র, যার মুখশ্রীর আদল হুবহু রাদের মতো। সে হতবাক হয়ে চেয়ে থাকে সেই চিত্রের দিকে। এমন অদ্ভুত পোশাক সে কখনো পরিধান করেনি, আর না পূর্বে কখনো এসেছে এই ভবনে। তাহলে এই চিত্র এখানে কেন? ইলি কক্ষে প্রবেশ করে দেখতে পায় অনুভব অবাক নজরে নিজের চিত্র দেখছে। হয়তো ভাবছে কে এই মানব। নিজের চিত্র, নিজের ভবন, নিজের কক্ষ, নিজের জননী সবই আজ তার কাছে অপরিচিত। যার জন্য সে ফিরে এসেছে তাকে চিনতে পারবে তো? ভাবনা থেকে বেরিয়ে এসে বলে, এই চিত্র আমার পুত্র অনুভবের। দ্রুত পেছনে ফেরে রাত, তাহলে সে হুবহু আমার মতো দেখতে কেন? কারণ এই চিত্র তোমার। তুমি অনুভব, নতুন করে জন্ম নিয়েছ। রাত উত্তেজিত স্বরে বলে, কি সব আবলতাবল বলছেন আপনি? আর এই ফ্রেম, সেই বই, সবকিছু আমার স্পর্শেই কেন নিজের স্বরূপ ফিরে পায়? এগুলো শুধু আমার পুত্র অনুভবের স্পর্শে স্বরূপে আসে। রাজকন্যা ঘুমিয়ে পড়ার পরে আমি জাদু দ্বারা লিপিবদ্ধ করেছি ওই পুস্তিকা শুধু তোমার জন্যে।
যেন সবকিছু ভুলে গিয়েও জানতে পারো নতুন করে। সেই বই তোমার সম্মুখে স্বেচ্ছায় গিয়েছিল আমার জাদুর কারণে। তুমি ফিরে এসেছ অনুভব তোমার প্রিয়তমার ঘুম ভাঙাতে। রাআদ অবাক কণ্ঠে বলে, তার মানে বইয়ের কাহিনীগুলো সব সত্যি? ইলি এগিয়ে এসে পুনরায় শুধায়, তোর জননীকে তুই চিনতে পারছিস না অনুভব? হঠাৎ এমন বাক্যে কাঁপন ধরে তার বুকে। সে চিৎকার করে বলে, আমি বিশ্বাস করি না। এগুলো সব আপনাদের সাজানো, আমি চলে যাব এখান থেকে। আমাকে যেতে দিন। পুত্রের কথায় ব্যথিত হয় ইলি। সে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, ঠিক আছে চলে যেও, তবে তার পূর্বে আমার সাথে একবার চলো। কোথায়? উত্তর দেয় না ইলি। গলা ধরে আসছে তার। তার অনুভব তাকে চিনতে পারছে না, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে। কথা না বলে রাআদের হাত ধরে টেনে নিয়ে যায়। অবাক চোখে চারপাশ দেখতে থাকে রাআদ। এ কেমন গোলকধাঁধা! এগুলো কিভাবে সত্যি হতে পারে? না, সব মিথ্যা, এদের সাজানো সবকিছু। তারা থেমে যায় একটি প্রাসাদের সম্মুখে। দ্রুত দ্বার খুলে দেয় প্রহরী। রাআদের হাত ধরে ভেতরে প্রবেশ করে ইলি। প্রাসাদে পা রাখতেই সকলে কেমন আশ্চর্য দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে রাআদের দিকে। অস্বস্তি বোধ হয় রাআদের। তার হাত ধরে থাকা নারীটির উদ্দেশ্যে বলে, সবাই আমাকে এভাবে দেখছে কেন? ইলি চারপাশটা একবার চোখ বুলিয়ে বলে, তারা তোমাকে নয় বরং অনুভবকে দেখছে। তখনই সেখানে উপস্থিত হয় রাজা জাআদ ও রানী অপ্সরা। হতবাক নজরে দেখতে থাকে ইলির সঙ্গে দণ্ডায়মান যুবকটিকে। এ তো হুবহু অনুভবের প্রতিচ্ছবি। খুশি হয় রানী, হাসিমুখে দ্রুত এগিয়ে গিয়ে বলে, তুমি ফিরে এসেছ অনুভব, আমার কন্যার ঘুম ভাঙাতে। রাজা জাআদ এগিয়ে এসে কিছু বলবে তার পূর্বেই রাআদ বিরক্ত কণ্ঠে বলে ওঠে, আপনারা কারা? আমি কারোর ঘুম ভাঙাতে আসিনি। আপনারা বাধ্য করেছেন আমাকে এখানে আসতে। দুপা পিছিয়ে আসে রাজা। রানী, এ কি বলছে এই যুবক? রাজা জাআদ বলে, তোমার কি কিছুই মনে নেই অনুভব? চিৎকার করে ওঠে রাআদ। উচ্চস্বরে বলে, কতবার বলবো আমি অনুভব নই, আমি রাআদ। রাজা হতাশ চোখে তাকায় জাদুকরী ইলির দিকে। ইলি চোখের ইশারায় তাকে চুপ থাকতে বলে। অতঃপর রাআদকে টেনে নিয়ে যায় একটি বিশেষ কক্ষে, যার চারপাশে পাহারারত রয়েছে অগণিত ভ্যাম্পায়ার। তাদের দেখে কিছুটা ভয় পেয়ে যায় রাআদ। পুত্রের ভীত মুখশ্রী দেখে তার হাত শক্ত করে চেপে ধরে ইলি। তাকে আশ্বস্ত করে বলে, ভয় পেও না, কিছু হবে না তোমার। আমি আছি তো তোমার পাশে। তোমার শরীরে একটা টোকা দিতে হলেও তাদের আমাকে অতিক্রম করতে হবে। তার দিকে মায়া ভরা দৃষ্টি নিক্ষেপ করে রাআদ। মায়ের মমতা বুঝি এমনই হয়। তাকে নিজের পুত্র ভেবে কতই না মমতা জেগেছে তার হৃদয়ে। হঠাৎ নিজের সম্মুখে নজর যেতেই থমকে দাঁড়ায় রাআদ। তার সম্মুখে কফিনের ভেতর শুয়ে আছে এক অপরূপা নারী। সে যেন স্বর্গরাজ্যের রানী। দুনিয়ার সমস্ত মায়া কি তার মুখশ্রীতে ছড়িয়ে দিয়েছে স্রষ্টা। সে দ্রুত নিজের হাত রাখে বুকের বাম পাশে, তার হৃদয় যেন বুক চিরে বেরিয়ে আসতে চাইছে। আবারও ফিরে তাকায় সেই পরীর দিকে, মুহূর্তেই যেন থেমে যায় পুরো দুনিয়া।
নিজের অজান্তেই সে এগিয়ে যায় কফিনের দিকে, হাঁটু গেড়ে বসে নিজের হাত দুটি এগিয়ে দেয় তার মুখের পানে। দুহাতে আঁকড়ে ধরে তার মুখশ্রী। রাজারানী দৌড়ে এসে দাঁড়ায় কন্যার কক্ষের সম্মুখে। তাদের পায়ের শব্দে ধ্যান ভাঙে রায়াদের। সে দ্রুত উঠে দাঁড়িয়ে ইলির উদ্দেশ্যে বলে, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আমাকে যেতে দিন এখন। ইলি মায়া ভরা দৃষ্টিতে দেখতে থাকে নিজের পুত্রকে। নিজেকে সামলে কাতর স্বরে বলে, ঠিক আছে চলো। তারা বেরিয়ে আসে রাজপ্রাসাদ থেকে, ভাম্পায়ার রাজ্য পেছনে ফেলে এগিয়ে চলে জঙ্গলের দিকে। ধীরে ধীরে সূর্যের আলো ফুটতে শুরু করেছে। সময়টা হয়তো দিনের প্রথম প্রহর। পাখির কিচিরমিচির শব্দের পরিবর্তে একাধারে অ্যালার্ম বেজে চলেছে মোবাইলে। আলিশান বাড়িতে নিজের কক্ষে গভীর ঘুমে আচ্ছন্ন রাত। অ্যালার্মের বিকট শব্দে বিরক্তি ফুটে উঠেছে তার চোখে মুখে। বাজতে বাজতে একসময় বন্ধ হয়ে যায় শব্দটা। আবারও গভীর ঘুমে তলিয়ে যায় সে। তখনই বিকট শব্দ করে পুনরায় অ্যালার্ম বেজে ওঠে। চোখ মুখ কুঁচকে উঠে বসে রাত। ব্যস্ত হাতে মোবাইল নিয়ে বন্ধ করে দেয় অ্যালার্ম। মোবাইল বন্ধ করতে গিয়ে সময়ের কাঁটা নজরে আসে। 9:30 বেজে গেছে। দ্রুত বিছানা ছেড়ে ছুটে যায় ওয়াশরুমে। কফির ট্রে হাতে কক্ষে প্রবেশ করে রুকমা রায়হান। আশেপাশে কোথাও ছেলেকে না দেখে কফির ট্রেটি টেবিলের উপর রেখে ডাকতে থাকে, রাত, এই রাত। ওয়াশরুম থেকে বেরিয়ে দ্রুত মায়ের ডাকে সাড়া দেয় রাত, আমি এখানে। আমাকে ডাকনি কেন? কত দেরি হয়ে গেল। জানালার পর্দা সরাতে সরাতে রুকমা রায়হান অভিমানী স্বরে বলে, তুই কখন এসেছিস আমাকে জানিয়েছিস নাকি? রিক বলল, তুই হঠাৎ না জানিয়ে কোথায় চলে গিয়েছিস? জানিস কত চিন্তা হচ্ছিল। রায়াদের মনে পড়ে যায় গতকালের কথা। জাদুকরী ইলি তাকে জঙ্গলের মাঝে এনে বলেছিল চোখ বন্ধ করতে। মুহূর্তেই সে চোখ খুলে নিজেকে আবিষ্কার করেছিল নিজের কক্ষে। অত রাতে আর কাউকে বিরক্ত না করে চুপচাপ ঘুমিয়ে পড়েছিল সে। ভাবনা থেকে বেরিয়ে এসে মায়ের উদ্দেশ্যে বলে, আমার জরুরি কাজ ছিল তাই চলে এসেছি। রিক কোথায়? রিক এখনো আসেনি, তবে বেরিয়ে পড়েছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে হয়তো। ওহ, ছোট্ট করে উত্তর দিয়ে কফির মগে চুমুক দেয় রাত। তাকে খেতে ডেকে বেরিয়ে যায় রুকমা রায়হান। রাত দ্রুত নাশতা সেরে মেডিকেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় হঠাৎ তার মনে হয় কেউ এক নজরে তার দিকে চেয়ে আছে। গুরুত্ব না দিয়ে আবার গাড়ি চালানোতে মন দেয় সে। কিন্তু পুনরায় একই রকম অনুভূতি হয়। কেউ যেন এক দৃষ্টিতে তাকেই দেখে চলেছে। গাড়ি থামিয়ে আশপাশ পর্যবেক্ষণ করে, কাউকে দেখতে না পেয়ে মনের ভুল ভেবে গাড়ি স্টার্ট করে দ্রুত চলে যায়। মেডিকেলে পৌঁছাতেই সেখানে একটি বাস এসে থামে। সে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে হাসপাতালের সামনে বাসের কী কাজ। তখনই বাস থেকে নেমে আসে ডপিয়াস, জেনি এবং রিকসহ সমস্ত ছাত্রছাত্রী। রিক বাস থেকে নেমেই ভাইয়ের কাছে দৌড়ে আসে। মুখ ফুলিয়ে বলে, তুই এভাবে কাউকে না বলে চলে আসলি কেন? বউ নাই, গার্লফ্রেন্ড নাই, তোর এত কিসের কাজ রে? তোর জন্য দ্রুত চলে আসতে হলো।
নিজের একটামাত্র ছোট ভাইয়ের আনন্দটা এভাবে পানিতে তলিয়ে দিতে কি তোর একবারও হৃদয় কাঁপল না? বকবকানিতে বিরক্ত হয় রাআদ। কিঞ্চিত রাগান্বিত স্বরে বলে, তোর এই বাকোয়াস বকা থেকে মুক্তি পেতেই চলে এসেছিলাম, তুই কেন ফিরে আসলি বলতো? গ্রিন ফরেস্টেই সংসার শুরু করে দিতি, প্রয়োজনে ওই জঙ্গলে আমি দালান তুলে দিতাম। তবুও তোর দোহাই লাগে ভাই, তুই ফিরে যা জঙ্গলে। অমনি রিক ছুটে গিয়ে আয়মানের পেছনে লুকায়। আয়মানের শার্ট শক্ত করে চেপে ধরে, হালকা মাথা বের করে বলে, একটু থাকতে চেয়েছি বলে তুই আমাকে পার্মানেন্ট জঙ্গলি বানানোর পরিকল্পনা করছিস? ছোট একটা শিশুর উপর এমন জুলুম করতে শরম করে না তোর? রাআদ বিরক্ত স্বরে বলে, পরিকল্পনা করার কি প্রয়োজন? তুই তো জঙ্গলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কি বলো আয়মান? হঠাৎ স্যারের এমন প্রশ্নে হকচকিয়ে যায় আয়মান। রিকের দিকে অসহায় নজরে তাকাতেই চোখ রাঙায় সে। রাআদ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার উত্তরের অপেক্ষায়। আয়মান একবার সামনে পেছনে পর্যবেক্ষণ করে নিয়ে উচ্চস্বরে বলে, একদম ঠিক বলেছেন স্যার। নিঃসন্দেহে এটা একটা খচ্চর জঙ্গলি। কথা শেষ করেই এক দৌড়ে সে স্থান ত্যাগ করে। রিক কটমট করে তাকায় সেদিকে। উচ্চস্বরে হেসে ওঠে রাআদ। তখনই জেনি এসে বলে, কি হচ্ছে এখানে? রিক রাগান্বিত স্বরে বলে ওঠে, দেখতে পাচ্ছ না দুই ভাইয়ের মুলাকাত হচ্ছে? যাও তো এখান থেকে। হঠাৎ এমন ব্যবহারে বোকা বনে যায় জেনি। হা করে রাআদের দিকে তাকাতেই রিক ধমকে উঠে বলে, আবার আমার ভাইয়ের দিকে কুনজর দিয়েছ? তোমার নজর লেগে আমার ভাইটা কেমন শুকিয়ে যাচ্ছে দেখেছ? চোখ দুটো আরও বড় বড় করে তাকায় জেনি। এমন তাগড়া শরীর যার, সে নাকি শুকিয়ে যাচ্ছে? রিক রেগে কিছু বলবে তার পূর্বেই রাআদ দ্রুততার সাথে সেই স্থান ত্যাগ করে। পেছনে থেকে শুনতে পায় দুইটা কাওয়ার কাকা আওয়াজ। নিজের কেবিনে এসে বসতেই কেউ দরজায় কড়া নাড়ে। প্রবেশের অনুমতি দিলে ভেতরে আসে শাহিদ চৌধুরী। রাআদের সম্মুখে চেয়ার টেনে বসতে বসতে বলে, রাআদ এভাবে চলে আসার কারণটা কি? রাআদ যেন এই প্রশ্নের অপেক্ষায় করছিল। দ্রুত উত্তর দেয়, আমার একটু পার্সোনাল সমস্যা ছিল, তাই দুঃখিত, কাউকে জানাতে পারিনি। শাহিদ টেবিলের উপর নিজের হাত দুটো রেখে আস্তে ধীরে বলে, তুমি একজন ভালো ডক্টর, তোমার থেকে এমন দায়িত্বজ্ঞানহীন কাজ আশা করিনি। রাআদ নরম কণ্ঠে বলে, আমি দুঃখিত। তার কথায় কিছুক্ষণ নিশ্চুপ থাকেন শাহিদ। অতঃপর বলে, আশা করি তুমি দ্বিতীয়বার এই ধরনের ভুল করবে না। কথা শেষে শাহিদ বেরিয়ে গেলে রাআদ স্বস্তির শ্বাস ছাড়ে। লোকটা বেশি বেশি প্রশ্ন করে। অতঃপর ভাবনা বাদ দিয়ে নিজের কাজে মন দেয়। কিছুক্ষণ পেরোতেই রাজ্যের ভাবনা এসে হানা দেয় তার মনে। আনমনে বলে, রাজকন্যা কি জেগে উঠেছে? নাকি এখনো সেভাবেই ঘুমিয়ে আছে? নাকি সবকিছুই সাজানো ছিল? কিন্তু এত কিছুর কি প্রয়োজন? তারা তো চাইলেই আমার রক্ত শুষে নিতে পারত। রনিত রায়হান ও রুকমা রায়হান আলোচনা করছেন। তাদের আলোচনার মূল বিষয়বস্তু বড় ছেলের বিয়ে। রনিত রায়হান স্ত্রীর উদ্দেশ্যে বলে, রাআদের কি কোনো পছন্দ আছে নাকি বলতো?
স্বাবলম্বী একটা ছেলে আর বিয়ের কথা বললেই নানান বাহানা করে। রুকমা রায়হান ভাবুক স্বরে বলে, আমার মনে হয় না ওর কোনো পছন্দ আছে। যেই খারুস ছেলে আমার কোনো মেয়ের সাথে তো ঠিকঠাক কথায় বলে না। স্ত্রীর কথায় রনিত রায়হান হতাশ হয়। ছেলেকে নিয়ে সে খুবই দুশ্চিন্তায় আছেন। ছেলেকে যতবার বিয়ের কথা বলা হয় ততবার সে এড়িয়ে যায়। কাউকে পছন্দ থাকলে অন্য কথা, কিন্তু সে তো মেয়েদের সাথে কথাই বলতে চায় না। বোধ হয় সন্ন্যাসী হওয়ার পরিকল্পনা করছে। তার ভাবনার মাঝেই রুকমা রায়হান বলে ওঠে, তবে আমার একটা মেয়েকে বেশ পছন্দ। মনে হয় এর রাআদও বেশ পছন্দ করে তাকে। খুশি হয় রনিত। বলো কি নাম, কি মেয়েটার? বাসা কোথায়? জেনি, রাআদের অ্যাসিস্ট্যান্ট। মেয়েটা অনেক সুন্দর, সেই সাথে রাআদের পরিচিত। তাছাড়া আমার মনে হয় মেয়েটাও রাআদকে পছন্দ করে। রনিত রায়হান স্বস্তির শ্বাস ছেড়ে সোফায় গা এলিয়ে দিয়ে বলে, তাহলে এটাই ফাইনাল, মানে যাকে বলে একদম চূড়ান্ত। ছেলেকে মানানোর দায়িত্ব কিন্তু তোমার। প্রয়োজনে ইমোশনাল ব্ল্যাকমেল করবা। তবুও এবার মিশন বিয়ে সাকসেস করেই ছাড়। রুকমা রায়হান গালে হাত দিয়ে ভাবুক স্বরে বলে, এবার তো রাজি করিয়েই ছাড়ব। তখনই সেখানে উপস্থিত হয় রিক। বাবা মাকে চিন্তিত হয়ে কিছু ভাবতে দেখে ব্যাগ ফেলে এগিয়ে যায় সেদিকে। কয়েকবার ডেকেও কোনো সাড়া না পেয়ে সোফায় আয়েস করে বসে। বাবার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, কি এত ভাবছ আমার হিরো? তোমার হিরোইন তো তোমার সামনেই, তবুও এত কিসের চিন্তা? তেতে ওঠে রনিত। রিক দ্রুত মায়ের কাছে গিয়ে বসে পড়ে। রনিত রাগান্বিত স্বরে বলে, বজ্জাত ছেলে, বাপের সাথে মস্করা করিস? রুকমা রায়হান চোখ রাঙিয়ে বলে, তুমি থামো তো। আগে রাআদের বিয়ে নিয়ে ভাবো। ভাইয়ার বিয়ে? খুশিতে গদগদ হয়ে রিক বলে, কবে বিয়ে? রনিত রায়হান বিরক্ত কণ্ঠে বলে, আগে মেয়ে দেখে আসি, সে রাজি কি না শুনতে হবে তো। মেয়েও ঠিক হয়ে গেছে। আবেগে আপ্লুত হয়ে রিক শুধায়, মেয়েটা কে? নাম কি আমার হবু ভাবির? রুকমা রায়হান খুশি মনে উত্তর দেয়, জেনি। আরে তুই চিনিস না? রাআদের অ্যাসিস্ট্যান্ট। সোফা থেকে লাফিয়ে ওঠে রিক। চিৎকার করে বলে, না, আমি বিশ্বাস করি না। দুনিয়ায় এত বেশি মেয়ে মজুদ থাকার পরেও ওই শাকচুন্নি কেন? হোয়াই? ছেলের এমন অদ্ভুত রিয়াকশনে বিরক্ত হয় রুকমা রায়হান। কিঞ্চিত বিরক্ত স্বরে বলে, কেন, সমস্যা কি ওই মেয়ের? ওয়েস্টার্ন পোশাক আজকাল সবাই পরে। তাছাড়া মেয়েটা যথেষ্ট সুন্দরী এবং শিক্ষিত। তোর ভাইয়ের বিয়ে তো ওই মেয়ের সাথেই হবে। রিক উচ্চাস্বরে বলে ওঠে, ছি ছি, থু, শেষে কিনা ওই চিপকালির সাথে আমার একমাত্র ভাইয়ের বিয়ে। আমি মানি না এই বিয়ে। হঠাৎ সামনে তাকিয়ে বাবা মায়ের রাগান্বিত মুখভঙ্গি দেখে চুপসে যায় সে। বসে পড়ে সোফায় হাত পা ছড়িয়ে দুই হাত দিয়ে বুক চাপড়ে বলে, এ কি হলো গো আমার ভাইয়ের? এবার তোকে কে বাঁচাবে রে ভাইয়া? বিরক্ত হয়ে সেখান থেকে উঠে যায় রনিত রায়হান ও রুকমা রায়হান। এই ছেলের রেডিও একবার চালু হলে আর সহজে থামে না। সন্ধ্যা পেরিয়ে নেমে এসেছে অন্ধকারাচ্ছন্ন এক রাত। কাজ শেষ করে বাড়িতে ফিরছে রাআদ।
পথিমধ্যে আবারও সেই একই অনুভূতি হয়, তার কেউ যেন অপলক দৃষ্টিতে তাকেই দেখছে। তবে বিন্দুমাত্র ভয় লাগে না তার। রক্তচোষা ভয়ঙ্কর ভ্যাম্পায়ার দেখে এসেছে সে, তাহলে আর ভয় পাবে কি সে? দ্রুত গাড়ি চালিয়ে সেই স্থান ত্যাগ করে। বাড়িতে পৌঁছে রিককে করুণ মুখে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে মোটেই অবাক হয় না সে। রিক দুদিন পরপরই এমন নাটক, সিনেমা করে, তাই এটা তার কাছে নতুন কিছু নয়। তাকে ইগনোর করে সিঁড়ির দিকে এগিয়ে যেতেই রিকের নজর পড়ে ভাইয়ের দিকে। হন্তদন্ত হয়ে উঠে আসে তার কাছে। রাআদের দিকে চেয়ে করুণ স্বরে বলে, তোর কপাল বুঝি এবার পুড়ল রে ভাইয়া। তার কথায় কান দেয় না রাআদ। তাকে পেছনে ফেলে দ্রুত সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে যায়। পেছনে থেকে রিক উচ্চস্বরে বলে, আমার কথা শুনলি না তো? বুঝবি একদিন। এই গরিবের কথা না শুনলে কেমন শাকচুন্নি জোটে তোর কপালে। সারাদিন চিপকে থাকবে তোর সাথে, তখন মনে পড়বে আমার কথা। রাতে খেতে বসে রনিত রায়হান ইশারা করে স্ত্রীকে বোঝায়, শুরু করো। রুকমা রায়হান গলা ঝেড়ে রাআদের উদ্দেশ্যে বলে, তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। রিক আর চোখে তাকায় রাআদের দিকে। বিড়বিড়িয়ে বলে, এবার বুঝবে ঠেলা। রাআদ খেতে খেতেই উত্তর দেয়, হ্যাঁ বলো। এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? এবার মুখ খোলে রনিত রায়হান, আমরা তোর বিয়ে ঠিক করেছি। মেয়ে দেখে রেখেছি, শুধু তার কাছে অনুমতি নেওয়াটা বাকি। এখন বল তোর মতামত কি? খাবার রেখে হা করে তাকায় রাআদ। অবাক স্বরে বলে, এসব কি বলছো তোমরা? মেয়ের অনুমতি নেবে আর আমার অনুমতি নেবে না? রনিত রায়হান কিঞ্চিত রাগান্বিত স্বরে বলে, তোর আবার কিসের অনুমতি? সারা বছর তো বলেই যাচ্ছি বিয়ে কর, বিয়ে কর। আর কত? রাআদ পুনরায় বলে, আমি বিয়ে করব না। তোমরা বন্ধ করো তো এসব। কতবার বলতে হবে, এসব ভালো লাগে না আমার। ছেলের জিদ দেখে রেগে যায় রুকমা রায়হান। খাবার ছেড়ে উচ্চাস্বরে বলে, তার মানে বিয়ে করবে না তুমি? রাআদের একরোখা উত্তর না। রুকমা রায়হান রেগে টেবিল ছেড়ে উঠে যায়। হকচকিয়ে যায় রাআদ। মাকে আগে কখনো এমন রাগতে দেখেনি। দৌড়ে গিয়ে তার সম্মুখে দাঁড়ায়, ব্যস্ত স্বরে শুধায়, এত রেগে যাচ্ছ কেন মা? বসো, খেয়ে নাও। ছেলের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় রুকমা। নাহলে নরম হয়ে যাবে সে, রাগ গলে যাবে। অন্যদিকে নজর রেখে বলে, এবার হয় তুই বিয়ে করবি নতুবা আমি বাড়ি ছাড়ব। সিদ্ধান্ত তোর, বিয়ে করবি নাকি মাকে বাড়ি ছাড়া করবি? হতবাক হয় রাআদ। এসব কি বলছে তার মা? ব্যাপারটা যে এতদূর গড়িয়ে যাবে তা সে ভাবতেও পারেনি। রুকমা রায়হান পুনরায় শুধায়, বল বিয়ে করবি নাকি চলে যাব আমি? রিক টান টান উত্তেজনা নিয়ে চোখ গোল গোল করে চেয়ে আছে ভাইয়ের উত্তরের অপেক্ষায়। সে খুব ভালো করেই জানে তার মা নাটক করছে, কিন্তু এটা সে ভাইয়াকে কিছুতেই বলবে না। বুঝুক, রিকের কথা না শুনলে কি হয়। রুকমা রায়হান সদর দরজার দিকে পা বাড়াতেই রাআদ ব্যস্ত কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ করব। বিয়ে করব আমি। রুকমা রায়হান ও রনিত রায়হানের ঠোঁটে ফুটে ওঠে বিশ্বজয়ী হাসি। হতাশ হয় রিক। শেষ পর্যন্ত তাহলে ওই শাকচুন্নিটা এই বাড়িতে প্রবেশ করেই ছাড়বে।
গভীর রাতে রায়হান পরিবার যখন ঘুমে আচ্ছন্ন তখনই কেউ ঝড়ের গতিতে ঢুকে পড়ে আলিশান বাড়িটিতে। মুস্কি হেসে এগিয়ে যায় রায়াদের কক্ষের দিকে, অত্যন্ত সাবধানে প্রবেশ করে তার কক্ষে। ঠোঁটে হাসি ঝুলিয়ে এগিয়ে যায় ঘুমে আচ্ছন্ন রায়াদের দিকে। শেরে বসে ঝুঁকে পড়ে তার মুখের উপর আলতো স্পর্শে গুছিয়ে দেয় এলোমেলো চুলগুলো। অমনি আচমকা চোখ মেলে তাকায় রায়াদ, হতবাক নজরে দেখতে থাকে তার মুখের সম্মুখে ঝুঁকে থাকা ব্যক্তিটিকে। দ্রুত উঠে বসে বিরক্ত কণ্ঠে বলে, তুমি চলবে।